খালি নষ্ট করা সব নষ্ট করা বুঝি নষ্ট এটা করবো ওরা পুরো নষ্ট করছে না Assalamu alaikum. How are you all? Walaikum assalam.
সবাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Walaikum assalam. In this class, couple of people are new, like 12, right? তো আপনারা যদি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বা আপনার পরিচয়গুলো দিতেন একটু সুবিধা হতো। এনামুল শুরু করবেন? হ্যাঁ। থ্যাংক ইউ। আমি এনামুল হক। আমি আছি আব্দুল মনিম গ্রুপে এজ এ ফিন্যান্স। আর আমি স্যার অ্যাকচুয়ালি আপনার সাথে আরেকটা ইয়েতে ঢাকা ইউনিভার্সিটি MITV তে আপনি আমাদেরকে পড়িয়েছেন। থ্যাংক ইউ, ভালো লাগলো কি আপনাকে এখানে। এরপর নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি মমটেক্স এক্সপো পাকিজাস গ্রুপের সিস্টার কনসার্নে কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে আছি স্যার। ইসমান। নুসহাত মুনিফা না? Sorry, sir. This is my daughter name, but I will change my profile name. And this is Arshad. আমি বর্তমানে আছি হলো নুবিস্তা ফার্মা সিস্টার কনসার্ন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমার্শিয়াল। আর স্যার আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমি মার্কেটিং থেকে BBA করেছি স্যার। 8 ব্যাচের স্টুডেন্ট আমি স্যার। মার্কেটিং 8 ব্যাচের 8 ব্যাচ। আচ্ছা মাশাআল্লাহ। জি জি হ্যাঁ। আর আমার অফিস লোকেশন এখন উত্তরা মাস্টার প্লাজা নুবিস্তা ফার্মা একাডেমি। আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমার্শিয়াল প্ল্যানিং পার্টটা বেশি ফোকাস করে, পাশাপাশি সোর্সিং প্রকিউরমেন্টের কিছু অংশ আছে। মাসুদ সেম স্কয়ার। আচ্ছা মাসুদ। আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে স্যার এখন বর্তমানে আছি ইউনিভার্সাল মেট্রো লিমিটেড আদম লিমিটেড সিস্টার কনসার্ন অফ অনন্ত গ্রুপ স্যার এজ এ কমার্শিয়াল সিনিয়র এক্সিকিউটিভ। স্যার এখন মনে করতে পারতেছি না, এটা হচ্ছে আসিফ জয় আর শরীফ জয় হচ্ছে আমাদের মালিক, ইউসি ব্যাংকে হচ্ছে ওনার পার্টনার। আচ্ছা। এরপর মাসুদ লিখে রাখছে SCM স্কয়ারে আছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাকসেসরিজ প্রকিউরমেন্টের ডিপার্টমেন্ট হেড হিসেবে আছি স্যার। আমি স্কয়ার ফ্যাশনসে। আমার অফিস স্যার মাস্কাট প্লাজায়। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছি। আসলে জি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আমি আসলে সিঙ্গাপুরে আছি, বাংলাদেশে ফেরার একটা পরিকল্পনা করছি। তো বিভিন্ন জব সাইট ঘেটে দেখলাম যে ওই সাপ্লাই চেইন রিলেটেড চাচ্ছে। তো আমার যে অভিজ্ঞতা আছে সেটার সাথে এটা কিছুটা মানে কোর্সটা করে যদি কোনো ইয়ে হয় এই উদ্দেশ্যে আর কি জয়েন করা। আচ্ছা মাশাআল্লাহ। আর আমি এখানে আছি মানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, একটা প্রজেক্ট টিমে আছি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। সেমিকন্ডাক্টর। আচ্ছা। তারপরে কে? আরিফ প্রিন্স বলছেন না? প্রিন্স। জি 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 স্যার। আচ্ছা। মুদাসসির হীরা। নাই। হীরা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, মুদাসসির বলছি। আমি ম্যাথ শুজে আছি আর প্রকিউরমেন্ট টিম লিডার হিসেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারেন্টলি। পড়াশোনা হচ্ছে এনইউ ম্যানেজমেন্ট এমবিএ হচ্ছে ইউএসটিসি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপর। তারপরে আছেন কে? সিদ্ধার্থ আছেন?
নাই। আশরাফ ইসলাম। ও হ্যালো, জি আশরাফ। আসসালামু আলাইকুম আমি আমি তো এখন বলছিলাম আছি র্যাঙ্কস আইটিতে র্যাঙ্ক গ্রুপের একটা প্রতিষ্ঠান যেহেতু সাপ্লাই চেইনের কাজ করছি, আমি মনে করি স্যার এই বিষয়ে একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও আমার ক্যারিয়ারটা অনেক মানে ক্যারিয়ারটা অ্যাটেন্ড করা। আচ্ছা মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে সাইফুল ইসলাম কি বলেছেন? সাইফুল ইসলাম আছেন? স্যার আছি আমি আমি বলিনি। সালাম আলাইকুম স্যার, আমি সাইফুল ইসলাম, আমি জেনারেল ফার্মাসিউটিক্যাল আছি, সাপ্লাই চেইন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। আমার ব্যাকগ্রাউন্ড আপনার কেমিস্ট্রিতে, আমি মাস্টার্স করেছি। দুইজন জেনারেলি আছেন? জি স্যার। তারপরে কে কানেক্টিং ভিডিও? মাসুদ তো বলছেন তাই না? স্যার আমি বলেছি। আচ্ছা ফয়সাল উদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। কি ওয়ালাইকুম স্যার আমি ফয়সাল উদ্দিন, ইউনিসেফের একটা ফান্ডে সহায়তা এনজিওতে আছি প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক অফিসার হিসেবে। আমি ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স, ফাইন্যান্স নিয়ে এমবিএ আর এলএলবি কমপ্লিট করে এখন অ্যাডভোকেটশিপের পারের ইয়েতে আছি স্যার, পরীক্ষা দেওয়ার জন্য ওয়েটিং এ আছি। আচ্ছা। আর আমি পিজিডিএসসিএম করেছিলাম সাপ্লাই চেইনে, এর আগে আইএসসি থেকে। আচ্ছা। জি স্যার। আসসালামু আলাইকুম। আব্দুল মালিক। জি আসসালামু আলাইকুম স্যার, আমি আব্দুল মালিক, লিটল মোটরস লিমিটেড সার্ভিসে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে লজিস্টিকটা আমি দেখতেছি আর কি। কি সার্ভিস এটা বললেন? লিটল মোটরস। চলে আছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তারপরে হাসনে কবির। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আছি হচ্ছে নর্দার্ন দর্শক গ্রুপে, গার্মেন্টস এর একটা গ্রুপ, ওদের ফ্যাশন এশিয়া লিমিটেড যে কনসেপ্ট আছে ওইখানে আছি আমি কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে। সামিউল আলিম। নুরুল ইসলাম কি বলছেন? জি স্যার আমি বলছি স্যার। আচ্ছা তারপরে এনাম ইলাহি। নাই। ঠিক আছে, তো মাশাআল্লাহ এখানে অনেকেরই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, অলরেডি জব করতেছেন সাপ্লাই চেইনে। তো আমরা তো আমাদের একাডেমিক দিক থেকে কিছু কথা বলবো, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স আছে এগুলো শেয়ার করার জন্য, তাহলে দেখা যাবে যে ক্লাসটা আরো লাইভ হয়েছে। আমরা কি করব, এগুলা আপনার একটা কি যেন গিভ এন্ড টেক এর মতো আর কি, আপনারাও দিবেন আমরাও শেয়ার করবো, এইভাবে আমরা একটা ভ্যালুয়েবল লেসন যেন নিতে পারি সবাই, সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। তো আপনাদের সাথে অলরেডি আমি আজকে ক্লাসের ম্যাটেরিয়ালগুলো শেয়ার করেছি, আপনি কি পেয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি স্যার পেয়েছি। জি স্যার পেয়েছি সবাই। আচ্ছা তো দেখি, তো আজকে দেখেন যারা যদি না পেয়ে থাকেন বাকিরা একটু শেয়ার করে দেন বা একটু ডাউনলোড করে নেন আর কি। স্যার এই এটার জন্য কি স্যার পিসি লাগবে নাকি আমরা মোবাইলেই এটার কাজ করতে পারবো?
আমরা এই ক্লাসটা সাধারণত দেখা যায় কিছু কিছু ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আর কি, তখন আপনার ল্যাপটপ সাথে থাকতে সুবিধা হয় আর কি। ওকে স্যার। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো যারা যারা সাপ্লাই চেনে আছেন তারা আমার সাথে একটু মিলাবেন আর কি। তো আমরা সাপ্লাই চেন সম্বন্ধে কি বুঝি আর কি। অলরেডি একজন বলছেন পিজি করেছেন, তো আমার প্র্যাকটিক্যাল কাজও করেন, একটু কি আমাদের বলতে পারেন যে বাংলাদেশের সাপ্লাই চেন বলতে কি বোঝায়? শুদ্ধ ভুল এগুলো স্যার মে আই শেয়ার আরশাদ, বাংলাদেশের মোস্ট অফ দ্য মানে পিপল করে সাপ্লাই চেইন, দ্যাট মিন্স related to supply and contact with the supplier. That's limited at a part. But supply chain এর under the procurement, commercial, planning, sourcing. But এই কনসেপ্টটা মানে আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার না। সাপ্লাই চেইন মনে করে জাস্ট লিমিটেড, ইভেন অনেক সময় লজিস্টিক পার্টটাও সাপ্লাই চেইন মনে করে। এই একটা ধারণা গেল। তার মানে আমরা লজিস্টিক্স এবং প্রকিউরমেন্ট এগুলো সাধারণত আমরা বুঝিয়ে থাকি এই দেশে সাপ্লাই চেইন। আর কেউ আছে? মে আই শেয়ার সিদ্ধার্থ। স্যার উনি যেগুলো বলেছেন তার সাথে আমি শুধু আর একটা পয়েন্ট অ্যাড করতে চাই। ডিস্ট্রিবিউশন, আমার মনে হয় ডিস্ট্রিবিউশনটা সাপ্লাই চেইনের একটা পার্ট। আচ্ছা, ইয়েস। কারণ ডিস্ট্রিবিউশনটা তো আমার এন্ড কাস্টমার বা আমি পাওয়ার ক্ষেত্রে প্রোডাক্টটা বা আমি ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ইটস মানে ইম্পর্টেন্ট বা একটা পার্ট, অবশ্যই একটা পার্ট, এটা আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কি আছেন? স্যার আমরা জানি যে একটা পণ্যের উৎপাদন থেকে শুরু করে এন্ড অফ দা কাস্টমার, মানে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত সবগুলাই সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কাজ। যদিও বা সাপ্লাই চেইনকে আমার জানার মতে 3টা ডিভিশনে ভাগ করছে, প্রকিউরমেন্ট, লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন, মানে ওয়্যার হাউস এন্ড ডিস্ট্রিবিউশন। থ্যাংক ইউ। আর কেউ কি ডিফারেন্ট কোনো কাজ করেন সাপ্লাই চেইনে? ওকে, তো আমরা এখানে যেগুলো দেখার চেষ্টা করব যে কি কনসেপ্টগুলো, পুশ পুল, সেগমেন্টেশন এন্ড আনসার্টেনটি। এর আগে আমরা একটু সাপ্লাই চেইনটা কি একটু বলে নিব আর কি। তো সাপ্লাই চেইন বাই ডেফিনেশন আমরা বলি এটা যেমন অল স্টেজেস, যত রকমের কাজকর্ম আছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইন ফুলফিলিং এ কাস্টমার রিকোয়ার্ডস। একটা কাস্টমার রিকোয়ার্ডস ফুলফিল করার জন্য যা কিছু করা লাগে সবকিছুই আপনার সাপ্লাই চেইনের আন্ডারে থাকবে। এটা ইনফরমেশন হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, ফান্ডের ফ্লো হতে পারে। হ্যাঁ, ইট ইনক্লুডস আপনার সাপ্লায়ার হতে শুরু করে কাস্টমারের একদম দরজা পর্যন্ত যা কিছু অ্যাক্টিভিটিস আছে, অল অফ দ্য অ্যাক্টিভিটিস ইনক্লুড ইন সাপ্লাই চেইন। এখন এটার আন্ডারে আপনারা আমরা বলবো কি মার্কেটিং আছে কিনা? হ্যাঁ, দরকার আছে মার্কেটিং, কারণ মার্কেটিং এর সাথে আমার কি দরকার আছে, প্রাইসিংটা ইনভলভ, প্রাইসিং এর সাথে ইনভেন্টরি ইনভলভ। মার্কেটিং ধরেন একটা প্রমোশন দিলে ওই প্রমোশনের সাথে সাথে দেখা যাবে কি পরিমাণ ইনভেন্টরি বা প্রকিউরমেন্ট করতে হবে সেটাও আমাকে কি করতে হয়, নির্ধারণ করতে হয়। সাথে সাথে ডিস্ট্রিবিউশনে আপনার লজিস্টিক্স পার্টে কিভাবে আমি আমার প্রোডাক্টস গুলো মুভ করাবো
সেই ডিসিশন গুলো এখানে নিতে হয়। তো ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশন, ডিস্ট্রিবিউশন যত ধরনের ফাংশন আছে মোটামুটি একটা বিজনেসের টোটাল সব ফাংশন গুলোই মোর অর লেস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আপনার সাপ্লাই চেনের আন্ডারে চলে আসে। তো যেসব বুদ্ধিমানের কাজ হচ্ছে অর্গানাইজেশনের সাপ্লাই চেন এস এ সেপারেট ডিপার্টমেন্ট রাখা, ওই ডিপার্টমেন্টে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন আপনার ডিপার্টমেন্টের লোক একসাথে এসে একটা ক্রস ফাংশনাল হিসেবে কাজ করতে পারে। ফর এক্সাম্পল আপনার মার্কেটিং থেকে একজন থাকলো, আপনার ফাইন্যান্স থেকে একজন থাকলো, তারপরে আপনার এইচআর থেকে একজন থাকলো। কারণ আপনি যত আমরা সামনে দেখবেন যে আমরা যখন এগ্রিগেট প্ল্যানিং গুলো করে থাকি তখন দেখা যায় যে আপনার সব ডিপার্টমেন্টেরই কি ধরনের কোন কাজে কিরকম চেঞ্জটা আসতেছে সেইগুলা আমরা বের করার চেষ্টা করি। ফর এক্সাম্পল আপনি হয়তো একটা প্রমোশন দিচ্ছেন, সেই প্রমোশনের কারণে আপনার ফ্যাক্টরির প্রোডাকশন কত বাড়তেছে, প্রোডাকশন বাড়ার সাথে আপনার হিউম্যান রিসোর্স এবং ম্যাটেরিয়ালের ইনভলভমেন্ট আছে, কি পরিমাণ নতুন ম্যাটেরিয়াল লাগবে বা হিউম্যান রিসোর্স লাগবে। আবার যদি দেখা যায় যে আপনার সেলস কমে গেছে কোনো কারণে, সেই কারণে আবার কতজন কর্মচারী হয়তো বাদ দিতে হবে, বা কতটুকু ম্যাটেরিয়াল আমার ডাউনগ্রেড করতে হবে, সেই সবকিছুই আপনার চলে আসে মোর অর লেস সাপ্লাই চেনের সাথে। তো যারা সাপ্লাই চেনে আপনারা you are working and also those that want to gather knowledge, তারা একটু খেয়াল রাখবেন যে এইটুকু মাথায় রাখবেন যে সাপ্লাই চেনে যে কাজ করে মোটামুটি অর্গানাইজেশনের পুরো জিনিসটা যেন তার মাথায় থাকে। যেমন টোটাল কাজটা কিভাবে হইতেছে একদম শুরু থেকে সাপ্লায়ার থেকে শুরু করে কাস্টমার এন্ড পর্যন্ত টোটাল কাজটা কিভাবে হইতেছে এবং টোটাল কাজের ফাইন্যান্সিং কত, সকল কাজটা কিন্তু তার ব্রেনে থাকতে হয়, নাইলে আপনার টোটাল সাপ্লাই চেইন ডিজাইন করতে গেলে আমাদের একটু সমস্যা পোহাইতে হয় আর কি। তো যারা সাপ্লাই চেইনে কাজ করেন দে আর মোর লেস মোর প্রুডেন্ট এন্ড মোর knowledgeable about the অর্গানাইজেশন। তারা একদম অর্গানাইজেশন একদম ফর ভেরি বিগিনিং থেকে যেখানে আপনার অপারেশনটা শুরু হচ্ছে at the end of the customer মানে পুরো সাইকেলটা তারা হচ্ছে মেনটেন করে, এবং রিভার্স সাপ্লাই চেইনও সেখানে থাকে যে কাস্টমার এন্ড থেকে যদি কোনো একটা প্রোডাক্ট আবার রিভার্স চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কি কি কাজ থাকবে, কোথায় কোথায় আপনার টাচ ডাউন হবে, এই প্রত্যেকটা জিনিসই কোথায় সাপ্লাই চেইনে আমাদের ইনভলভ আছে। তো যারা সাপ্লাই চেইনে কাজ করতেছেন তারা কি এই ধরনের ইনভলভমেন্টটা ফিল করেন? Yes sir. Actually sir, supply chain হচ্ছে কি স্যার সেলস আর অপারেশনের মাঝখানে ব্রিজের মতো কাজ করতেছে, ব্যাপারটা এরকম না স্যার? আমরা এতক্ষণ বললাম যে ওভারঅল সবগুলা কাজই আপনার মোর অর লেস সাপ্লাই চেইনের সাথে ইনভলভ। আপনি চিন্তা করবেন অ্যাজ এ ভ্যালু চেইন আপনার একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যতগুলা ডিপার্টমেন্টস আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টসেরই কোনো ডিরেক্টলি ইনডাইরেক্টলি অথবা আপনার টু সাম এক্সটেন্ট সবকিছু আপনার সাপ্লাই চেইনের সাথে যুক্ত। এইটুকু মাথায় রাখলে আমাদের এই টোটাল কোর্সটা আপনার বুঝতেও সুবিধা হবে আর কি। বুঝতে পারতেছে হাসান? হ্যাঁ, যেমন একটু আগে উদাহরণ দিলাম যে আপনার একটা ধরেন প্রমোশন দিচ্ছেন, তাহলে প্রমোশন কার কাজ? মার্কেটিং এর কাজ। তো মার্কেটিং সে যখন প্রমোশনটা দিচ্ছে তাহলে এইখানে সাপ্লাই চেইনের সাথে তার ইনভলভমেন্টটা কিরকম, যে প্রাইস ভ্যালুর ব্যাপারটা, প্রাইস আছে, প্রাইসিংটা, তারপরে আপনার ডিস্ট্রিবিউশন আছে, আপনার প্রোডাক্ট প্রকিউরমেন্টের ব্যাপার আছে, প্রোডাকশনের ব্যাপার আছে, তাই না? তো সকল ক্ষেত্রেই দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার সাপ্লাই চেইন সব ডিপার্টমেন্টে সামহাউ টু সাম এক্সটেন্ট টাচ ডাউন করে আসে। তো এই জন্যই আমরা যেভাবে ডিফাইন করতে চাচ্ছি যে সাপ্লাই চেইন হচ্ছে একটা কাস্টমারের অর্ডার ফুলফিল করতে গেলে যা যা করা লাগে সব কাজই সাপ্লাই চেইনের আন্ডারে। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধিমানের সংজ্ঞা। আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে সাপ্লাই চেইনের সংজ্ঞা কি, এভাবে ব্রিজ বা অন্য কিছু না বলে বলবেন একটা অর্ডার ফুলফিল করতে গেলে যা যা লাগে কাজ করা সব কাজই আমার কিসের আন্ডারে আসবে, বুঝতে পারছি স্যার? ইন দ্যাট কেস স্যার একটা বিজনেস মানে টোটাল বিজনেসটাই আসলে আগে আমাদের কনসেপ্টে এরকম ছিল অপারেশনস ম্যানেজমেন্ট, আপনার ইয়েতে থাকতো আর কি ফ্যাক্টরি লোকেশন অথবা মাঝে মাঝে হচ্ছে ট্রান্সপোর্ট। তো এইটা আমরা থাকতো পরে এখন এটাকে আরো আপনার
অন করে টোটাল বিজনেস চেইনের আন্ডারে নিয়ে আসা হয়েছে আর কি। তো এইটা যদি আমার মাথায় রাখি তাহলে আগামী ধরেন আরো 16টা চ্যাপ্টার আমরা এখানে দেখার চেষ্টা করব উইথ সাম প্র্যাকটিক্যাল থিংস। তো ওইখানে গেলে দেখবেন যে সাপ্লাই চেইনের আসলে আপনার স্কোপটা কত বড়। আমরা যখনই একটা ডিসিশন নেই তখন সব ডিপার্টমেন্টের ইনপুট থেকে আমরা ডিসিশনটা নেই না, কি আমরা সেকেন্ড চ্যাপ্টারে গেলে দেখবো যে ইন্টিগ্রেশনটা থাকে না। আপনি একরকম ডিসিশন নেবেন, অন্য ডিপার্টমেন্ট আরেক রকম ডিসিশন নেবেন, নিলে কি হয় তখন ইন্টিগ্রেশন না হলে কোম্পানির যে সারপ্লাস থাকার কথা বা সাপ্লাই চেইনে যে টোটাল সারপ্লাসটা থাকার কথা সেটা আমাদের আসলে অ্যাচিভ হয় না। এটা দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এই এক লাইনের ডেফিনেশনটা যেন সবার মাথায় থাকে। এই কোর্সের জন্য এই ডেফিনেশনটা খুব সুন্দর যে একটা কাস্টমারের অর্ডার ফুলফিল করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সব অ্যাক্টিভিটিস আমরা কিসের আন্ডারে ধরবো? সাপ্লাই চেইন আন্ডারে। সবাই কেমন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কারো দ্বিমত আছে? না স্যার। না না স্যার। আচ্ছা, তো তাহলে সাপ্লাই চেইনের শুরুটা কোত্থেকে হইতেছে? কারা ইন্টিগ্রাল পার্ট? আমার মোস্ট ইন্টিগ্রাল পার্ট বা আপনার পিভটাল সেন্টার হচ্ছে আমার কাস্টমার। কাস্টমার থেকে আমরা টাকা পাবো এবং টাকা দিয়ে সমস্ত সাপ্লাই চেইনের আপনার খরচ আমরা মেটানোর চেষ্টা করি, দেন উই মেক প্রফিট। তো এই সাপ্লাই চেইনে কি কি মুভ করে? আমরা তিনটা জিনিস মুভমেন্টের কথা বলছি। একটা হচ্ছে আপনার ইনফরমেশন মুভমেন্ট করে, আপনার ফান্ড মুভমেন্ট করে, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল। এই তিনটা জিনিসের মুভমেন্ট আপনার টোটাল সাপ্লাই চেইনে হয়ে থাকে আর কি। এটা আপনার ফরওয়ার্ডও থাকতে পারে আবার রিভার্সও থাকতে পারে। ফর এক্সাম্পল আপনার ওয়্যার হাউসের ওয়ালমার্টের কথা চিন্তা করেন। ওয়ালমার্ট ধরেন আপনার পিএনজির একটা ডিটারজেন্ট সে বিক্রি করার চেষ্টা করতেছে। তো আপনার এই স্লাইডটা যদি একটু দেখেন, এখানে দেখেন ওয়ালমার্টের কাস্টমার কি করে আসে, ওয়ালমার্টের স্টোরে আসে টু বাই সাম ডিটারজেন্ট। তো ওয়ালমার্ট তো নিজে প্রোডাকশন করে না, বাইস ফ্রম পিএনজি। তো পিএনজির কথা যদি একটু চিন্তা করেন, পিএনজি কি করে? তার সাপ্লাইয়ের কাছে আপনার সে প্রকিউরমেন্ট গুলা করে থাকে আর কি। তো প্রকিউরমেন্টের জন্য পিএনজি যেমন কেমিক্যাল কোম্পানির কাছ থেকে সে আপনার ইয়ে নেয়, কি যেন পাউডার গুলা নিচ্ছে এবং প্লাস্টিকের প্যাকেজিংটা নিচ্ছে। আর টিম্বার কোম্পানি থেকে আপনার ওই যে প্যালেটস গুলা তৈরির জন্য সে প্যালেটস বা টিম্বার কোম্পানি থেকে এগুলো আসতেছে। তো সবগুলা মিলে প্রোডাকশন শেষে আপনার প্লাস্টিক প্যাকেজে পরে প্যালেটসে করে ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টারে সে সাপ্লাই করে, দেন ইট গোজ টু দ্য স্টোর, দেন টু দ্য কাস্টমার। তাহলে একটু খেয়াল করে দেখেন যে একটা কাস্টমারের অর্ডার থেকে শুরু করা থাকে ওয়ালমার্ট এবং পিএনজি টোটাল অপারেশনস, মার্কেটিং যাই বলেন, সবকিছু কিসের আন্ডারে চলে আসে? এই নেটওয়ার্কটার আন্ডারে চলে আসে, শুধুমাত্র একটা কাস্টমারের অর্ডারের কারণে। খেয়াল করছেন? তাহলে এভরিথিং স্টার্টস উইথ কাস্টমার অর্ডার, হ্যাঁ, বা কাস্টমারকে দিয়ে আমরা শুরু করার চেষ্টা করি। তো সাপ্লাই চেইন যেরকম বলি আমরা, সাপ্লাই চেইনের পরে চেইনের থেকে এখন আরো ইমপ্রুভ কনসেপ্ট হচ্ছে আমরা ইনফরমেশন সিস্টেম যেহেতু ইউজ করি, তো এটাকে বলি আমরা সাপ্লাই ওয়েব। সাপ্লাই চেইন না বলে আমরা এখন এটাকে বলার চেষ্টা করি হচ্ছে সাপ্লাই ওয়েব বা সাপ্লাই নেটওয়ার্ক। হ্যাঁ, সাপ্লাই চেইন নেটওয়ার্ক না বলে সাপ্লাই নেটওয়ার্ক বা সাপ্লাই ওয়েব, এটা হচ্ছে মোর আরো অ্যাডভান্স থিঙ্কিং আর কি। তো কারা কারা আছে এই সাপ্লাই চেইনে? কাস্টমার, রিটেলার, ওয়্যারহাউস, ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, কম্পোনেন্টস, র ম্যাটেরিয়াল, এবং প্রত্যেকটার আবার ইন্টারনাল কিছু ফাংশন থাকে। সবাই মোর অর লেস এই আপনার সাপ্লাই চেইনের সাথে আমরা যেরকম বলছি আপনার ইনভলভমেন্টটা আছে। তো অবজেক্টিভটা কি? টোটাল সাপ্লাই চেইনের অবজেক্টিভ, এই যে টোটাল আমরা বললাম যত কাজকর্ম করি আমরা সাপ্লাই চেইনে, সব কাজকর্মের মূল অবজেক্টিভ হচ্ছে সাপ্লাই চেইন সারপ্লাস তৈরি করা। এটা আমাকে মাথায় রাখতে হবে। সাপ্লাই চেইন সারপ্লাস, আমরা যত ধরনের ডিসিশন নিব সব ধরনের ডিসিশন টু মেক মোর মানি বা আমার সাপ্লাস যত ক্রিয়েট করতে পারি। এখন সারপ্লাস কিভাবে ক্রিয়েট করতে পারি? যে ধরেন একটা কাস্টমার অর্ডার দিল, অর্ডারের সাথে সাথে কাস্টমার ইজ পেইং ইউ। তো একটা ধরেন 1 কেজি আপনার ডিটারজেন্ট আপনি কাস্টমার কিনতেছেন, তো কেনার জন্য যে প্রাইসটা দিচ্ছে সেই প্রাইস মাইনাস ওয়ালমার্ট, পিএনজির সাপ্লায়ার, সব সাপ্লায়ারের আপনার এবং ওয়ালমার্টের সবার খরচ বিয়োগ করে দেন টোটাল সাপ্লাই চেইনের কি আসে? প্রফিট আসে। আমি কি কথাটা বুঝাতে পারতেছি? তাহলে সাপ্লাই চেইন আমরা যখন চিন্তা করবো শুধু আপনার কোম্পানির সাপ্লাই চেইন চিন্তা করবে না, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য হোল সাপ্লাই চেইন। এটা কাস্টমারের একদম দরজা থেকে শুরু করে
আপনার ব্যাক এন্ডে আপনার সাপ্লায়ারের তথ্য একদম সর্বশেষ বা প্রথম যে সাপ্লায়ার আছে সেই সাপ্লায়ারের ডোর পর্যন্ত আপনি চিন্তা করতে হবে টোটাল সাপ্লাই চেইনের কি প্রফিট। তাইলে আপনার পুরো জিনিসটা যখন মাথায় চলে আসবে তখন আপনি সারপ্লাসটা বোঝা শুরু করবেন। কারণ আপনি যদি একা যখন ডিসিশন নেন তখন আপনার যেটা সমস্যা হয় আমরা সাপ্লাই চেইনের সামনে দেখবো, এটাকে বলি হচ্ছে আমরা ডবল মার্জিনালাইজেশন। যখনই ডবল মার্জিনালাইজেশন হয় তখন হয় কি টোটাল সাপ্লাই চেইনের প্রফিটটা কমে যায়, এবং টোটাল সাপ্লাই চেইনের প্রফিট কমলে হয় কি যেখানে দেখা যায় যে আপনি আরো 50% বা 30% বেশি প্রফিট করা সম্ভব উইথ ইন্টিগ্রেশন উইথ আদার পার্টনার্স ইন দ্য সাপ্লাই চেইন। বাট when you do double marginalization তখন যেটা হয় যে প্রত্যেক কাস্টমাররা যার যার এন্ডে প্রত্যেক কোম্পানি বা স্টেজে যার যার এন্ডে যখন যার যার আপনার ইন্টারেস্ট নিয়ে ভাবে তখন দেখা যায় যে আপনার টোটাল সাপ্লাই চেইনের প্রফিটটা কমে যাচ্ছে। তো আমাদের দেশে আমি জানি না আপনারা কিভাবে মানে কাজ করবেন, আপনারা হয়তো শেয়ার করবেন, বাট ফর এক্সাম্পল টয়োটার কথা আমরা জানি যে টয়োটা পুরো সাপ্লাই চেইনটা তারা ম্যানেজ করে, অর্থাৎ টয়োটার যারা সাপ্লায়ার আছে তাদের প্রফিট তারা জানে, তারা মানে কত দামে প্রোডাক্টটা দিবে না দিবে সব টয়োটা এগুলা ম্যানেজ করে দেয়। তো ম্যানেজ করার কারণে টোটাল সাপ্লাই চেইনের প্রফিটটা টয়োটা কি করতে পারে, ম্যানেজ করতে পারে, যার কারণে তাদের টোটাল সাপ্লাই চেইনের প্রফিট বা সারপ্লাস সবচেয়ে বেশি। ওয়ারেজ আপনি যদি অন্যান্য একটা রাফ সাপ্লাই চেইনের কথা চিন্তা করেন, ফর এক্সাম্পল বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে আপনি যদি প্রাণীর কথা চিন্তা করেন যে ইয়ে আছে বা এখানে যে জেনারেল ফার্মরা আছে তারা কিভাবে চিন্তা করেন জানি না, জেনারেল ফার্মরা কিভাবে কাজ করেন যে আপনার কি কাস্টমার এন্ড থেকে একদম বিগিনিং এ সাপ্লায়ার এন্ডটা চিন্তা করেন? জেনারেল ফার্মার সাইফুল ভাই আছেন এখানে? সাইফুল ভাই, ওকে, তাহলে আমি শেয়ার করতে পারি। স্যার সিদ্ধার্থ বলছিলাম। স্যার আপনার কোশ্চেনটা যদি আরেকবার একটু রিপিট করেন, আমি শুধু জেনারেল ফার্মা কলটা শুনেছিলাম আর কি। আচ্ছা, আমরা কোশ্চেনটা করছি এই ধরনের যে বলছি যখন আমরা সাপ্লাই চেইন নিয়ে চিন্তা করি we need to think about from customer door to the from your customer door to your supplier door। হ্যাঁ, আমরা যদি রিভার্স যাই আর কি একদম আপনার বিগিনিং এ যে সাপ্লায়ার আছে তার থেকে শুরু করে কাস্টমার এন্ড পর্যন্ত। তো জেনারেল ফার্মা তো মাঝখানে একটা ম্যানুফ্যাকচারিংটা করে থাকে, এর আগে তো আপনার অবশ্যই অনেক সাপ্লায়াররা আছে, তা আপনারা কি তাদের এন্ড থেকে শুরু করেন না শুধু আপনার ডিসিশনটা আপনার জেনারেল ফার্মার কনসেন্ট্রেটেড থাকে? না 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 স্যার, এটা আপনি যেভাবে ইলাবোরেট করলেন ফার্স্টলি ওভাবেই আসলে কাজটা করা হয়, এবং মানে বেসিক্যালি একদম কাস্টমার বা সাপ্লায়ার ডোর থেকে আমার কাস্টমার ডোর মিন্স এখানে আমরা দুই ধরনের কাস্টমার যদি কল করি, একটা হচ্ছে স্যার যেমন আমার ইনহাউস কাস্টমার, আমি তো একজন সাপ্লাই চেইনার, রাইট? আমি তো একজন সাপ্লাই চেইনার। তো আমার এক ধরনের কাস্টমার হচ্ছে আমার ইনহাউস মিন্স যেটা আমার ম্যানুফ্যাকচারিং এ ইউজ হবে এবং সেটা ফিনিশ গুড হয়ে বের হবে, রাইট? তো ম্যানুফ্যাকচারিং হওয়ার জন্য যেই প্রোডাক্ট গুলো দরকার, সেটা র হোক, প্যাকেজিং হোক, ইউটিলিটি সাপোর্টেড প্রোডাক্ট হোক, যেটাই হোক, বা ইউটিলিটি সার্ভিস হোক বা এএমসি ইয়ারলি যে কন্ট্রাক্ট গুলো হয়ে থাকে, যেটাই হোক, এটা তো আমার ইনহাউসে মানে আমার ফ্যাক্টরি লেভেলে চলে যাচ্ছে। সো তারা আমার এক ধরনের কাস্টমার, এবং এখান থেকে যে আউটপুটটা চলে আসছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে আমার যখন ওয়্যারহাউস মেইনটেইন করে ফিফো ফলো করে আমার যখন সেটা ডোর টু ডোর কাস্টমার এন্ড পর্যন্ত চলে যায়, মিন্স আপনার আমাদের যেহেতু ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, যেমন আপনার মানে কেমিস্টের ঘরে মানে ওষুধের দোকান পর্যন্ত যাওয়াটাও কিন্তু আমাদের একটা সাপ্লাই চেইনের পার্ট। এবং আপনি যেটা বললেন যে ফ্রম সাপ্লায়ার এন্ড, অবশ্যই সাপ্লায়ার এন্ড থেকেই তো আমি চিন্তা না করলে স্যার আমার এন্ডে প্রোডাক্টটা আসবে না, সেটা যেই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস হোক না কেন। সো আপনি যেটা বললেন আমরা ঠিক ওভাবেই চিন্তা করি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি মনে হয় আমার উত্তরটা পেয়েছেন স্যার। জি স্যার আমি কি শেয়ার করতে পারি? আশরাফ বলছিলাম, আমি নুবিস্তা ফার্মাতে আছি। জি জি স্যার যেটা সিদ্ধার্থ দা যিনি বললেন উনি অ্যাবসলিউটলি রাইট, বাট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে যদি দেখি যে সাপ্লায়ার টু এন্ড কাস্টমার আর তো রিলেটেড টু, মানে ফর এক্সাম্পল আমরা একটা র মেটেরিয়ালস কিনি, অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস কিনি,
হচ্ছে ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে, সেটার জন্য কোনো প্রাইস ইনক্রিজ করে বা প্রাইস ডিক্রিজ করে, সেটার ইফেক্টটা ফাইনাল কাস্টমারের উপরে পড়ে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেটা মাঝখানে যেটা প্রোডাকশন, আমাদের যে প্রোডাকশন ইয়ে আছে, ফ্যাক্টরি যেখানে আছে, ওখানে যদি কোনো কস্ট ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে, আলটিমেটলি কিন্তু টোটাল যেখানে যেখানে ভ্যালু জেনারেট করা যায়, যেখানে যেখানে ভ্যালু অ্যাড করে, সব জায়গার ইম্প্যাক্ট কিন্তু আলটিমেট কনজিউমার মানে যিনি মেডিসিনটা নিচ্ছেন তার উপরে কিন্তু ইম্প্যাক্টটা পড়ে। দ্যাট মিনস আপনি যেটা বললেন যে সাপ্লাই চেইন ইজ দ্য ফুল ভ্যালু চেইন, দ্যাট মিনস ওয়েব চেইন। কারণ একটার সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, ইভেন মার্কেটিং, সেলস, প্রোডাকশন ডিপার্টমেন্ট, R&D আছে, এভরিবডি ইজ রিলেটেড উইথ দ্য সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তার ভ্যালু অ্যাড করার সুযোগ পাচ্ছে, এবং যে ডিপার্টমেন্টের ভ্যালুটা যতটুকু ইনক্রিজ করাতে পারবে, মানে কস্ট রিডিউস করাতে পারবে, আলটিমেটলি কাস্টমার কিন্তু বেনিফিটেড হবে। এখন কাস্টমার কিভাবে বেনিফিট? আমি প্রোডাক্ট কস্ট আমি কমাতে পারবো। আলটিমেট আমি যখন কাস্টমারের যে MRP গুলো সেট করতেছি, আলটিমেটলি সব কস্ট গুলো ইনকার করতেছে সব প্রোডাক্ট কস্টের সাথে। তো আই থিঙ্ক প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং সাপ্লায়ার থেকে শুরু করে একদম আলটিমেট কনজিউমার পর্যন্ত রিলেটেড উইথ দ্য ফর সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে সবাই রিলেটেড, এটা আমি মনে করি। আচ্ছা, থ্যাংক ইউ। তো মোটামুটি আমরা একটু আইডিয়াটা পেয়ে গেছি। এখন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আপনি হয়তো জেনারেল ফার্মার, হয়তো ধরেন এখন প্যান্ডেমিকের সময় কোনো একটা ওষুধ আছে যেটা হচ্ছে ধরেন প্যান্ডেমিকে খুব কাজে লাগে, যেমন ইনসেপ্টটা এবার খুব আপনার ভালো প্রফিট করে গেছে আর কি। আমি দেখছি ম্যাক্সিমাম হসপিটালে আপনার কোভিড রিলেটেড ম্যাক্সিমাম ওষুধগুলো দেখছিলাম ইনসেপ্টার। তো এরকম যদি জেনারেল ফার্মার কোনো একটা প্রোডাক্ট থাকে, তখন এরকম সিচুয়েশনে তারা যখন প্ল্যানিং গুলা করবে, তখন তাদের সাপ্লায়ারকেও আপনার এখানে কি থাকতে হয়, ইনভলভমেন্ট রাখতে হয়। ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা ডিসকাউন্ট দিচ্ছেন, তো আপনার অবশ্যই আপনার ডিমান্ড বাড়বে। তো অ্যাকর্ডিংলি সাপ্লায়ার কি সেই আপনার প্ল্যানিং এ আছে কিনা, বা আপনি কি সাপ্লায়ারকে 6 মাস আগে বা যখন আপনার অ্যানুয়াল প্ল্যানিংটা করি, ফোরকাস্টিং করি, সেই ফোরকাস্টিংটা কি সাপ্লায়ারকে দিচ্ছেন কিনা, যে আমার এরকম ফোরকাস্টিং আছে, আমি হয়তো জানুয়ারিতে প্রকিউরমেন্টটা করতেছি, বাট ইন মার্চ আই এম গোইং টু অ্যানাউন্স আ ডিসকাউন্ট। তো মার্চে হয়তো তার প্রোডাক্টের সাপ্লাই বেশি লাগবে, তখন যদি সাপ্লাই আপনার প্ল্যানিংটা না জানে, তখন আপনার বেশি প্রোডাক্ট চাইলে হয়তো সে আপনার প্রাইসিংটা বাড়াও দিতে পারে। তো ওই ধরনের ইন্টিগ্রেশন গুলো আপনাদের মাঝে আছে, হ্যাঁ? যদি থাকে আপনাদের তাহলে খুবই ভালো, আর না থাকলে এগুলা আপনার এই টোটাল সাপ্লাই চেনের, যেটা বলতেছি এই টোটাল সাপ্লাই চেনের যে সারপ্লাসটা আমরা কথা বলি, সেটার জন্য আমাদের খুবই দরকার আর কি। আচ্ছা, তারপরে আমরা যে ইস্যুটা আসি, যে স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি ভাই বল? হ্যাঁ, আপনি যেটা উল্লেখ করলেন যে সাপ্লায়ার রিলেটেড, মানে আমি এখানে সিঙ্গাপুরে যেখানে কাজ করতেছি, এই কোভিড এর কারণে যেটা হয়েছে, মানে আমি প্রজেক্টে কাজ করি, আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড কিছু কাজ করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে কোভিড এর কারণে আমরা যে ম্যাটেরিয়াল গুলা সাপ্লায়ারের কাছ থেকে কিনি, দামও বেড়ে যাচ্ছে, প্লাস লিড টাইমও বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তো মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আনঅ্যাভয়েডেবল ব্যাপারটা, যেহেতু সাপ্লায়ার যে কান্ট্রি থেকে আসতেছে ওখানেও কোভিড, তো ওদের প্রোডাকশন লিমিটেড লোক দিয়ে করতেছে, এই কারণে প্রাইসও বাড়ায় দিচ্ছে। সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হতে পারে, যেহেতু আপনি মানে পুরো ওভারঅল পার্সপেক্টিভে বলতেছেন যে সাপ্লায়ার টু কাস্টমার, এই ব্যাপারে যদি কোনো আলোকপাত করেন। সাপ্লায়ার যদি আপনার সাথে একদম ওভারঅল একটা ইয়ার লং কন্ট্রাক্টে থাকে, যে 1 বছরে আমি আর এই পরিমাণ সেল থাকবে, তো সেও সেই আপনার প্রোডাকশন শিডিউলের উপরে বেসিস করে বা ফোরকাস্টিং এর উপর বেসিস করে কিন্তু সেও তার প্রোডাকশন শিডিউল গুলো করে থাকে আর কি। তো প্যান্ডেমিক সিচুয়েশন আমরা বিজনেসে যেটা বলি, বিজনেসে এইগুলা হচ্ছে আপনার স্পেশাল সিচুয়েশন, হ্যাঁ? যেমন আমরা যখন ফোরকাস্টিং করি, তখন এই প্যান্ডেমিকটা কিন্তু আমরা মাথায় রাখি না, মানে এগুলা আমাদের ফোরকাস্টিং এর বাইরে থাকে এই সিচুয়েশন গুলো। তো এই ধরনের সিচুয়েশন যখন থাকে, সে যে প্রোডাক্ট দিচ্ছে এটাই তো বেশি। তুমি কথা বুঝতে পারছি? জি জি, ঠিক আছে। যাক, তারপরে এই যে দেখেন, আমরা
কি বলা হয়েছে, যেমন $60 একটা রেভিনিউর কথা বলতেছে, যে ওয়ালমার্ট বা বেস্ট বাই আপনার রেভিনিউ জেনারেট করছে। বেস্ট বাই এর বাকি যে আপনার ব্যাকএন্ডে যেসব সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার আছে সবার আপনার টাকাগুলা বাদ দিলে পরে যা থাকতেছে টোটাল সাপ্লায়ার, সেইটাই হচ্ছে আপনার কি হচ্ছে সাপ্লাই চেইনের প্রফিট। আমার মনে হয় বুঝাতে পারছি আপনার। তাহলে ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কাকে বলতেছি, যে ম্যানেজমেন্ট অফ সাপ্লাই চেইন অ্যাসেট, প্রোডাক্ট, ইনফরমেশন এন্ড ফান্ড। এই যে জিনিসটা বলছি, সাপ্লাই চেইন অ্যাসেটস, প্রোডাক্ট, ইনফরমেশন এন্ড ফান্ড ফ্লো টু গ্রো দ্য টোটাল সাপ্লাই চেইন সারপ্লাস। এইটাই হচ্ছে আমাদের এই যে আমরা কোর্স করব, এই কোর্সের মূল লক্ষ্যটাই হচ্ছে এইটা, যে আমরা সাপ্লাই চেইনের যে অ্যাসেটস আছে অ্যাসেটগুলো আমরা আস্তে আস্তে সামনে দেখবো কি কি ধরনের অ্যাসেট আছে, প্রোডাক্ট আছে, ইনফরমেশন আছে, ফান্ডের ফ্লো আছে। তো ফান্ডের ফ্লো যেমন একজন অলরেডি বললেন যে আপনি ফাইন্যান্সে কাজ করতেছেন, তো ওনারা ফান্ডের ফ্লোটা দেখেন। তো আমরা মোটামুটি এখানে এই দুইটা জিনিস দেখার চেষ্টা করি, সাপ্লাই চেইনের অ্যাসেটস এন্ড প্রোডাক্টস গুলা দেখার চেষ্টা করি, ইনফরমেশনটা দেখার চেষ্টা করি। এইগুলা আমরা কেন কিভাবে বেটার ম্যানেজ করতে পারি সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করি। তো এইগুলা যত আমরা বেটার ম্যানেজ করতে পারবো তত আমার সাপ্লাই চেইনের প্রফিট বাড়বে। যখনই আমরা বলবো যে সাপ্লাই চেইন প্রফিট বা সাপ্লাই চেইন সারপ্লাস, আপনার মাথায় থাকবে যে শুধু আমার কোম্পানি না, আমার কোম্পানির সামনে যে স্টেজগুলো আছে এবং ব্যাক এন্ডে যা স্টেজ আছে সব টোটাল স্টেজগুলো ইনভলভ হয়ে দেন আমার সাপ্লাই চেইনে সারপ্লাস বা প্রফিট। যদিও আমাদের বাংলাদেশে আমাদের এই প্র্যাকটিসটা খুব কম, বা বিদেশেও ধরেন খুব বড় কোম্পানি না হলে এই প্র্যাকটিসগুলো আমাদের কম থাকে। কেন? বিকজ আমরা একটু সিকিউরিটি বা ট্রাস্ট ইস্যুতে ভুগি, যে আমরা আমাদের সাপ্লায়ারদের ট্রাস্ট করবো কিনা, বা আমাদের যে ফরওয়ার্ড এন্ডে যারা আছে ডিস্ট্রিবিউটর তাদেরকে ট্রাস্ট করবো কিনা ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে, বা আমার সেলস এর শেয়ারিং এর ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় আর কি। যার কারণে দেখা যায় যে টোটাল সাপ্লাই চেইনের যে সারপ্লাসটা বা প্রফিটটা থাকার কথা সেটা হয়তো আসে না। আচ্ছা, তাহলে সাপ্লাই চেইনের ডিসিশন গুলা কেমন, যেমন এখানে একটু উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। যেমন ওয়ালমার্টকে আমরা সাপ্লাই চেইনের লিডার ধরি সারা ওয়ার্ল্ডে সাপ্লাই চেইনের ডিজাইন, কনফিগারেশন, প্ল্যানিং এ। তো সেই ক্ষেত্রে দেখা যায়, দেখেন 1980-তে যেখানে তাদের 1 বিলিয়ন সেল ছিল, হ্যাঁ, 2013-এ এসে সেই সেল হচ্ছে দাঁড়াইছে 4,469 বিলিয়ন, হ্যাঁ, $500 ট্রিলিয়ন আপনার তার সেল, হিউজ পরিমাণ। 7-Eleven হচ্ছে জাপানে একটা ধরেন মুদি শপ টাইপ, তো সেখানে তারা 1 বিলিয়ন সেল করছে 1974-এ, আর 2013-এ হচ্ছে 1.9 ট্রিলিয়ন। তাহলে 7-Eleven হচ্ছে দিনে 3 বার তারা আপনার সাপ্লাই চেইনের শেলফ গুলা রিপ্লেনিশ করে, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং ডিনার টাইম, 3 টাইমে তারা সেলফ গুলা রিপ্লেনিশ করে, হুইচ ইজ ভেরি মানে সাপ্লাই চেইনের ভাষা হচ্ছে অ্যাস্টোনিশিং একটা ফ্যাক্ট। ওয়ালমার্ট হয়তো প্রতিদিন করে না, সে হয়তো সপ্তাহে বা দিনে 2 দিন, মানে সপ্তাহে 2 দিনে একবার হয়তো করতেছে। বর্ডার্স এখন আর নাই, বর্ডার্স এক নাম করা আপনার বুক স্টোর। আমি বর্ডার্সে পড়াশোনা করছি, মানে বর্ডার্সের লাইব্রেরিতে একটা কফি, আপনি ওইখানে গেলে যেটা করতাম আমরা, ফ্রি ওয়াইফাই থাকতো, প্লাস হচ্ছে আপনার ইয়ে থাকতো আর কি, আপনার পড়াশোনার টেবিল দেওয়া আছে। তো ওইখানে প্রায় একটা বর্ডারে যদি আপনি যাচ্ছেন, বর্ডারের শপে একটা সুপার শপ ফর বুকস, সহজ কথা, ওইখানে প্রায় 1 লক্ষ টাইটেলসের উপরে বা 1 লক্ষ অথরের বইয়ের থাকতো আর কি মিনিমাম। তো দেখা যায় যে আপনার কোনো একটা বই ভালো লাগছে, ইচ্ছা করলে সারাদিন আপনি কফি খাইলেন আর বই পড়ে চলে আসেন, কেনার দরকার নাই। হ্যাঁ, এরকম অনেক রিডাররা আমি দেখতাম আর কি ওইখানে। আমরা অনেক সময় যাইতাম অ্যাসাইনমেন্ট, আর কফিটা ভালো ছিল, কফিটার জন্য যাইতাম। তো বর্ডার কি করছে, অ্যামাজন যখন আসছে আপনার 2000-এর দিকে, বর্ডার কিন্তু অ্যামাজনের সাথে আর খাপ খাওয়াতে পারে নাই। হ্যাঁ, কেন? বিকজ অফ আপনার ওই ইয়ের যে কস্টিং আছে বা তার যে ডেলিভারি নেটওয়ার্ক আছে সেইটার সাথে সে খাপ না খাওয়ানোর কেন বর্ডার বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়াটাও আমি দেখছি 2009-10-এর দিকে এসে আপনার অনেকগুলো স্টোর আপনার বন্ধ করে দেয়, কিছু স্টোরেজে আপনার ডিসকাউন্টে কিছু বইও কিনতে পারছি আমরা। তো বর্ডার এখানে গেল। ডেলের সম্বন্ধে যারা সাপ্লাই চেইনে পড়াশোনা করছেন বা মার্কেটিং এ আছেন, ডেল তো আপনার সেই ধরনের একটা কোম্পানি ছিল উইথ দ্য কনসেপ্ট অফ আপনার হচ্ছে পিসি কাস্টমাইজেশন। আপনার ডেলের কাহিনী সবাই জানি না আমরা? সবাই কি ডেলের কাহিনীটা জানি?
না স্যার, সবাই জানি না, একটু বললে ভালো হতো। আচ্ছা, শর্টকাটে বলি, ডেল তখন স্কুল বা কলেজ গোয়িং স্টুডেন্ট, তো সে আইবিএম এর স্টোরে কাজ করতে হয়। তো আইবিএম এ দেখলো যে যখন গিয়ে কাজ করতে, যখন আইবিএম এর একটা পিসি বিক্রি করতো, সে দেখলো যে একটা পিসির দাম হিউজ। তো যখন এটা আবার সে আপনার ওই কাস্টমাররা আপনার পার্টস কিনতে আসতো, দেখে যে পার্টসের দাম আর পিসির দাম হিউজ ডিফারেন্ট। তো সে কি করলো, বাসায় বসে আপনার পার্টস আইবিএম থেকে পার্টস কিনে কাস্টমাইজ করে সে বিল্ড আপ করা শুরু করলো। বিল্ড আপ করতে গিয়ে দেখে যে হাফের প্রাইস বা অনেক কম আর কি, যে ব্র্যান্ড একটা আইবিএম পিসির যা দাম তার চেয়ে অনেক অনেক কম হচ্ছে আপনার পার্টস গুলো সে ইন্টিগ্রেট করে যদি সে নিজে বানায়। তো সে তার বাসায় এটা তৈরি করে, তারপরে বাসার রুম থেকে গ্যারেজে আসে, তখন বন্ধু বান্ধব থেকে কলেজ থেকে সে অর্ডার পাইতো। এরকম সে আস্তে আস্তে কাস্টমাইজ পিসি সেল করা শুরু করে আর কি। আমরা আমাদের বাজারে যেগুলোকে বলি ক্লোন পিসি, যেমন আপনি ডেলের বা এইচপির পিসিও কিনতে পারেন, অথবা আপনি গেলে আপনি বলে দেন আমার মাদারবোর্ড এটা দেন, ইন্টেল ক্লোন পিসি তৈরি হয়, এটা কিন্তু ব্র্যান্ড পিসি হয় না। তো ডেল কি করতো, এরকম সে কাস্টমাইজ অর্ডার নিয়ে সে শুরু করে আর কি, এন্ড ইট ওয়াজ এ হিউজ সাকসেস, কারণ আপনার ব্র্যান্ড পিসি থেকে আপনার তখন প্রচুর কাস্টমাইজ করে কাস্টমাররা তার থেকে নিতে পারতো, এবং ওইটা সে কি করতো, মেইল অর্ডার করতো, তার কোনো স্টোর ছিল না, পরে আস্তে আস্তে স্টোরে আসে। তো এই যে কাস্টমাইজেশনের সুবিধা সেটা দিল, সে কিন্তু বেশি দিন এই সুবিধা দিতে পারে না। তাই ডেলের সেল যখন শুরু করে, তখন আপনার তার থেকে 2006 এ আছে $56 বিলিয়ন সেল, মানে একদম কলেজ স্টুডেন্ট হিসেবে শুরু করে দেন 2000 এর দিকে, 6 বছরের মাথায় দেন 56 বিলিয়ন সেল করছে। বাট আস্তে আস্তে যখন 2009 এর দিকে আসে, তখন ডেল যখন ইন্টারনেট টেকনোলজি আসে, মোর পিপল আর ফোর্স টুয়ার্ডস ব্র্যান্ড পিসি, যে তারা আর ওই কাস্টমাইজ পিসি আর ব্র্যান্ড পিসির মধ্যে তেমন একটা ডিফারেন্স পাইতে মানে ইয়া করে না। যেমন আপনি একটা ল্যাপটপ কিনবেন, হ্যাঁ, দেখা যায় যে এত কাস্টমাইজেশনের কোনো অর্ডার আসে না। তখন ডেল করলো কি, সে সাকসেসফুলি অ্যাডপ্ট করলো সাপ্লাই চেনটা। কিভাবে, যে যেগুলো এইসব খুচরা ক্লোন পিসি টাইপ আছে, যে পিসি মার্কেটটা, তখন সে কি করলো, যে একটা স্ট্যান্ডার্ড সে পিসি তৈরি করা শুরু করলো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড পিসি শুরু করে, আগে তো দিত মেইল অর্ডার বা মেইলে আপনার ট্রান্সপোর্টেশন গুলো করতো, এখন সে চলে আসলো আপনার ওয়ালমার্টের সাথে তার লিঙ্ক আপ হয়ে গেল, সে রিটেইলে আপনার আপনার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সেল করা শুরু করলো। এটা হচ্ছে কাস্টমাইজ। ওয়ারেজ সার্ভার এন্ডটা সে এখনো কাস্টমাইজ রেখে দিচ্ছে, কারণ সার্ভার মার্কেটটা খুব কাস্টমাইজ মার্কেট। হ্যাঁ, সে অর্ডার নেয়, অর্ডার নিয়ে কাস্টমাইজ করে তারপরে আপনার সার্ভারগুলো ডেলিভারি করার চেষ্টা করে। তো সে তার প্রোডাক্ট অনুযায়ী দুই ধরনের সাপ্লাই চেইন মেনটেন করতেছে। তো এইরকম কোম্পানিতে নানান ধরনের সাপ্লাই চেইন আছে। হ্যাঁ, যে প্রোডাক্ট ওয়াইজ আমরা আমাদের সাপ্লাই চেইন গুলো সাধারণত কনফিগার বা ডিজাইন করার চেষ্টা করি। গেল যেমন দুই ধরনের সাপ্লাই চেইন মেনটেন করে, তারপরে আপনার 7-Eleven এক রকমের করে, ওয়ালটন তার প্রোডাক্ট অনুযায়ী আরেক ধরনের, মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আপনার সাপ্লাই চেইন মেনটেন করার চেষ্টা করে। তো আপনাদেরও বোধহয় সাপ্লাই চেইন গুলো ডিফারেন্ট নাকি, না একটাই সাপ্লাই চেইন মেনটেন করেন? Supply chain concept is the same, but যেটা বলেন স্যার প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিজাইন ডিফারেন্ট। জি জি, আচ্ছা। তো আমরা কোন কোন ধরনের ডিসিশন নিই সাপ্লাই চেইনে? যেমন প্রথম ডিসিশনটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিজাইন বা ডিসিশন নেওয়ার চেষ্টা করি। স্ট্র্যাটেজিকে যেটা আসে, যে আমরা সেভারাল ইয়ার্স এটা থাকবে, একবার আপনি ডিজাইন করে নেবেন যে আমরা এইভাবে আমাদের প্রোডাক্টগুলা আমরা কি করব, এখান থেকে প্রকিউরমেন্ট করব, করে এইভাবে সাপ্লাই দিব। আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটি থাকবে, আমাদের ওয়্যারহাউস ফ্যাসিলিটি থাকবে, আমাদের কোথায় কোথায় থাকবে, হ্যাঁ, লোকেশন ওয়াইজ, প্লাস আমার কারা আমার ফুল সেটআপটা আর কি, আপনার যে আমরা যেটা বলি লং টার্ম বা ক্যাপিটাল সেটআপ যেটা আমরা বলি, তো সেটা আমরা এখানে ডিসিশনটা নিয়ে থাকি। তো একবার ডিজাইন হলে সেটা শর্ট টার্মে চেঞ্জ করা খুবই আপনার এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায়। ফর এক্সাম্পল, আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার ওন শিপমেন্ট বা আপনার ওন লজিস্টিক্স দিয়ে আপনি কি করবেন, কাস্টমারদের এন্ডে বা আপনার রিটেলে আপনার ডেলিভারি দিয়ে থাকবেন। আপনি দেখলেন যে বাংলাদেশে আপনার যখন অপারেশন আসে, দেখবেন যে ওন লজিস্টিক্স এটা দেওয়া এখন এক্সপেন্সিভ। তো যার কারণে দেখা যায় যে অনেক থার্ড পার্টি মানে আপনার সাপ্লায়ার বা লজিস্টিক্স কোম্পানি আছে, তারা এগুলা করে থাকে। আপনার কি কেউ থার্ড পার্টি লজিস্টিক্স ইউজ করেন?
Yes, sir. Third party logistics is আচ্ছা তো বিশেষ করে আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যে সিএনডি এজেন্ট সেগমেন্ট চিটাং পোর্ট, ঢাকা পোর্ট বা বেনাপোল থেকে যে আমরা গুডস গুলো আমাদের ওয়্যার হাউসে ডেলিভারি হয় সেটা থার্ড পার্টি লজিস্টিক্স এর মাধ্যমে আচ্ছা ট্রান্সপোর্টেড। তো এই ধরনের আর কি যে দেখা যাচ্ছে যে আপনার এই যেমন আমাদের ফার্স্ট ব্যাচে ছিল সান ফার্মার পুলক, তো পুলকদের কোম্পানি আপনার থার্ড পার্টি ডিস্ট্রিবিউশনটা করে থার্ড পার্টি, এটা হচ্ছে এমজিএইচ গ্রুপ করে থাকে আর কি। তো ধরেন এই এমজিএইচ গ্রুপের যেটা করে তারা বিভিন্ন ধরনের যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে একই গাড়িতে করে 3-4 কম্পিটিটরদের প্রোডাক্ট আবার তারা একই রিটেলের কাছে পৌঁছায় থাকে আর কি। তো যার কারণে তাদের খরচটা কম বেঁচে যায়। পরে আপনি যদি সান ফার্মা তাদের লজিস্টিক্সটা মেনটেন করতো তাহলে দেখা যেত তো পুরা আপনার গাড়ি ভরতেছে না বা গাড়িটাকে অনেক বেশি রান করতে হইতেছে, যার কারণে আপনার এক্সপেন্ডিচারটা অনেক বেড়ে যাচ্ছে আর কি। তো যদি আপনি একভাবে ডিজাইন করেন দেন কিছু ফ্লিট আপনি কিনে ফেললেন, হ্যাঁ ধরেন আপনি কিছু ফ্লিট কিনে ফেলেন কিন্তু গিয়ে মার্কেটে দেখলেন কম্পিটিশনে থার্ড পার্টি সবাই ইউজ করে, তখন তো আপনি হঠাৎ করে আপনার কি ফ্লিটটা বিক্রি করে দিতে পারেন না। তো এই ঝামেলাগুলো আছে আর কি। তো যেটা করতে হয় আমাদের খুব চিন্তা করে ওভার দিয়ে 3 থেকে 5-7 বছরের জন্য আমরা একবার সাপ্লাই চেইনটা ডিজাইন করে নেই, করে তারপরে আমরা সাপ্লাই চেইন প্ল্যানিং এর দিকে যাই। সেখানে আপনার হচ্ছে ইয়ার টু ইয়ার বা কোয়ার্টারে আমরা প্ল্যানিং গুলো করে থাকি। এই কোয়ার্টার প্ল্যানিং আসে আমার যেমন টোটাল আমার প্রোডাকশন কি হবে, প্রোডাকশনের ওয়াইজ আমার প্রকিউরমেন্ট গুলো কি হবে, ওই ওয়াইজ আমার হায়ারিং ফায়ারিং এই সমস্ত কিছু এই আপনার সাপ্লাই চেইন প্ল্যানিং এর আন্ডারে আসে। তো প্রথমে আমার স্ট্র্যাটেজি ডিজাইন করি, তারপর হচ্ছে আমার প্ল্যানিংটা করি, প্ল্যানিং করার পরে আমার অপারেশনাল ডে টু ডে প্ল্যানে আমরা চলে আসি। ডে বা উইকলি প্ল্যানিং এ যেমন আপনার কি থাকে যে আমার যে ইয়েটা করব যে আপনার অর্ডার গুলা ধরেন কিভাবে ম্যানেজ করবে, এটা কি আপনার ওয়েব অর্ডার ম্যানেজ হবে বা অর্ডার গুলা কোন অর্ডারটা কোন প্রোডাক্টের কোন অর্ডার কিভাবে ম্যানেজ করবেন। যেমন আমরা ধরেন আপনার কারেন্টলি হয়তো আপনি শিপমেন্ট করতে চাচ্ছেন, তো থার্ড পার্টি দিয়ে করেন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে রাস্তায় আপনার হরতাল বা কোনো গ্যাঞ্জাম হলো, তাহলে আপনি এখন এটা কিভাবে শিপমেন্ট করবেন। ফর এক্সাম্পল আমাদের এখানে অনেকে গার্মেন্টসে জব করেন তাই না, তো গার্মেন্টসে আপনারা জানেন যে শিপমেন্টের সমস্যা হলে আপনার এয়ার শিপমেন্টে চলে যাবে কোনো সমস্যা হলে, তাহলে এটা একটা ডে টু ডে ডিসিশন, কিন্তু এটা হঠাৎ করে আমরা স্ট্র্যাটেজিও নিতে পারি না আবার আপনার প্ল্যানিংও থাকে না। তো আমরা যদি দেখি যে সমস্যা হয়েছে তখন কি করি আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নেই যে আমরা এই সমস্যা হয়েছে ঠিক আছে আমরা এয়ার শিপমেন্ট করি। সেম এস প্রকিউরমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার অর্ডারটা যখন চায়না থেকে আমাদের র মেটেরিয়ালস গুলো আসে বা আপনার কাপড়গুলো আসে, তাহলে অনেক সময় আমাদের যদি সময় কম থাকে, ডেজ কম পাইছি, নর্মালি আমাদের আমার ফুল সাইকেল থাকে বোধহয় 90 দিনের একটা সাইকেল থাকে, আমি কি ঠিক বলতেছি? জি স্যার, লিড টাইম এক একটা বাইরের ক্ষেত্রে স্যার এক এক রকমের লিড টাইম থাকে, এটা বাইরে ওয়াইজ ভেরি করেছে। তো এই আপনার লিড টাইমটা সাধারণত দেখা যায় কম হলে আমরা এয়ার শিপমেন্টের দিকে চাই, বেশি থাকলে আমরা আপনার হয়তো আপনার মেরিনে আমরা শিপমেন্টটা করে থাকি আর কি। তো এইগুলো হচ্ছে ডে টু ডে অপারেশন গুলো আমরা এইভাবে হ্যান্ডেল করে থাকি। তাহলে তিনটা স্ট্রাকচারে আমরা কথা বলছি, একটা হচ্ছে স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সেভারাল ইয়ার্স ধরে আমাদের চলতে থাকে, আর ফোকাস প্ল্যানিং আমরা ইয়ারলি বা কোয়ার্টারলি করে থাকি, আর ডেইলি হচ্ছে আপনার এই যে ডে টু ডে আপনার শিপমেন্ট বা আপনার ডে টু ডে ওয়্যারহাউস প্ল্যানিং এগুলো আমরা করে থাকি আর কি। এগুলা পরে আপনার ডিটেলসে এখানে বলা আছে, একটু দেখবেন আপনারা। তারপর হচ্ছে অপারেশন, আচ্ছা এরপরে আসি আমরা কিছু সাপ্লাই চেইন পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে সাপ্লাই চেইনটা আমরা আমরা ভিউ করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি সাপ্লাই চেইন পার্সপেক্টিভ। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করি একদম ম্যাপ করে কাজ করার চেষ্টা করি। আমার মনে হয় জেনারেল ফার্মাতে যারা আছেন বা যারা ন্যাশনাল ওয়াইড অপারেশন আছে তারা সাধারণত ম্যাপ দিয়ে কাজগুলা করার চেষ্টা করে, তাই কি না? জি স্যার, ম্যাপ বলতে আসলে আমাদের প্ল্যানিংটা থাকে এক এক রকম, যে এটা আপনার কোন দিন কোন
আপনার আমাদের গুডস গুলি আসবে একদম অর্ডার দেওয়া থেকে শুরু করে একদম লাস্টলি আমাদের ওয়্যার হাউস পর্যন্ত আসা পর্যন্ত অনেকগুলি স্যার অপারেশন থাকে। এগুলি এক একটার জন্য এক একটা টাইম থাকে। দেন আমাদের গুডস গুলি আসা পড়ার পরে যখন আমরা এটা প্রোডাকশনে যাই, প্রোডাকশন হওয়ার পরে ফিনিশড হয়, দেন এভরিথিং একটা ম্যাপে থাকে স্যার, কোনটা কোন দিন কোন ভাবে শেষ হবে। জি তো এটাই স্যার সব ক্ষেত্রে মেনটেন করা হয়, সেটা ফার্মাসিউটিক্যাল হোক, গার্মেন্টস হোক, মেবি সবার ক্ষেত্রে একই হবে। আচ্ছা, আর তাহলে ম্যাপ ডেভেলপ করার জন্য কি করেন আপনারা? স্যার এটার সাথে আসলে অনেকগুলি ডিপার্টমেন্ট জড়িত থাকে, যেমন গার্মেন্টস এর ক্ষেত্রে যে এটার জন্য স্যার মার্চেন্ডাইজিং থেকে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়। যখন তারা একটা বায়ারের কাছ থেকে যখন একটা অর্ডার পায়, জি তখন তারা একটা সিপি শেয়ার করে, দ্যাটস মিন ক্রিটিক্যাল পাথ। যে আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? জি জি প্লিজ। ওই ক্রিটিক্যাল পাথের মধ্যে আপনার অর্ডার ওয়াইজ এভরিথিং সবকিছু ডিটেলস, কোন ডেটে কি হবে না হবে, কোন ডেটে আমরা কোন একটা ফিনিশ গুড তৈরি করতে যা যা প্রোডাক্ট দরকার হয়, জি সবগুলি আমাদের কোনটা কোন দিনে অর্ডার করব, কোন সাপ্লায়ারকে অর্ডার দিব, ওইটা কোন দিন আবার আমাদের প্রোডাকশন হয়ে আসবে আমাদের ফ্যাক্টরিতে। তো সবকিছুই স্যার আসলে এটা একটা ম্যাপের মাধ্যমে আমাদের একটা পরিকল্পনা করতে হয়। স্যার না ডেফিনেটলি স্যার, আরেকটা জিনিস অ্যাড করি স্যার, সেটা হলো বেসিক্যালি ম্যাপটা যদি মান্থ ওয়াইজ আমরা হিসাব করি, মার্কেটিং বা সেলস থেকে একটা ফোরকাস্ট বা সেলস বাজেট দিয়ে থাকে, জি অ্যাকর্ডিংলি প্রোডাকশন ডিপার্টমেন্ট সেভাবে প্ল্যান করে থাকে, ম্যাপ করে থাকে কবে কোন প্রোডাক্ট গুলো দেবে, এবং যিনি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকেন উনি ওই ডিস্ট্রিবিউশনের যে মানটায় যে ফোরকাস্টটা দেওয়া থাকে ডিপো ওয়াইজ, বাংলাদেশে দেখা যায় স্ক্যাটার ডিপো থাকে, যার কারোর কোনো কোম্পানির 30টা থাকে, কোনো 50টা থাকে। এই ডিপো ওয়াইজ এর যে সেল ফোরকাস্ট আছে, ওই ফোরকাস্ট অনুযায়ী এই ফ্যাক্টরি থেকে যে মুভমেন্টটা হবে, ফিজিক্যাল গুডস যে মুভমেন্ট হবে ডিপোতে, সেটাও একটা ম্যাপের মাধ্যমে যায়, এটা কতদিনের গুডস ওখানে থাকবে, তারপর কত ওখানে সেলস ট্রেন্ডটা কেমন, সেই ট্রেন্ড অ্যানালাইসিস করে 15 ডেজে রাখবে না 7 ডেজে রাখবে বা 10 ডেজে রাখবে, এটা ডিসিশন বাই দা ডিস্ট্রিবিউশন ম্যানেজার, এবং অ্যাকর্ডিংলি প্রোডাক্ট গুলো চলে। এবং ওই ডিপো যেগুলো আছে ওরা আবার কাস্টমার ইন্ডে যেগুলো হয় ওগুলো রুট প্ল্যান করে, মানে ডে ওয়াইজ এক রুটে, হ্যাঁ এক এক রুট, মানে দেখা যায় কোনোটাই রুটে উইকলি 2 টাইম, কোনো রুটে উইকলি 3 টাইম, এভাবে রুট প্ল্যান গুলো করে আলটিমেটলি কনজিউমারের কাছে চলে যায়, যেটা টোটাল একটা ম্যাপের ভিতরে যায় আর কি। সুন্দর। তো এই যে এখানে একটা ম্যাপ দেখানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো এরকম ম্যাপ কি আমরা তৈরি করতে পারি? না না স্যার, বেসিক্যালি এইরকম হয় না হয়তো, বা এটা হয়তো বা আপনাদের যারা কোথায় কোন কোন আপনাদের লোকেশন গুলো আছে, কারা আপনাদের কাস্টমার, এইভাবে কি সবকিছু আপনার ইয়ে করা থাকে? মানে আপনারা এরকম ডিস্ট্রিক্ট বা ডিভিশন ওয়াইজ আপনারা এরকম ম্যাপ তৈরি করতে পারেন? এক একটা কোম্পানির ক্ষেত্রে স্যার এক একটা স্যার তাদের নিজস্ব সফটওয়্যার থাকে, তারপরে তাদের আপনার প্ল্যানিং থাকে, যে আপনার টোটালি বেসিক্যালি অনেকে সফটওয়্যার মেনটেন করে, কেউ এক্সেল শিট মেনটেন করে, তারপরে সবগুলি একসাথে ফলো আপ করে দেন আপনার প্রোডাকশন থেকে শুরু করে একদম ইনহাউস থেকে শুরু করে একদম সাপ্লায়ার ইন পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আর কি স্যার ওই ম্যাপের মাধ্যমে আমরা কন্ট্রোল করি আর কি। আচ্ছা, অসুবিধা নেই। আমরা যখন ডিস্ট্রিবিউশনটা করব ইনশাল্লাহ, তখন আমরা ম্যাপ তৈরি করা শিখবো, যে আমরা লোকেশন ম্যাপ গুলা কিভাবে তৈরি করি সাপ্লাই চেনে। যে দেখা যায় যে আপনার যদি এরকম এক্সেলে কোনো ফাইল থাকে যে কোথায় কোথায় আপনার ডিস্ট্রিবিউটর বা আপনার রিটেইলারদের লোকেশন গুলো আছে, বা আপনার ওয়্যার হাউস বা ফ্যাক্টরিজ গুলো আছে, এগুলো আমরা টোটালটা ধরেন বাংলাদেশের একটা ম্যাপ বা ইউএস এর বা যেখানে যেখানে আপনাদের অপারেশন আছে সেই ম্যাপগুলো আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, খুব ইজি। কনফিডেন্স আছে তো নাকি? অবভিয়াসলি স্যার। ইয়েস স্যার, অবশ্যই স্যার। এক্সেলটা বা গুগল ম্যাপ এগুলো আমাদের খুব বেশি লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে পার্সপেক্টিভ, হচ্ছে ডায়াগ্রাম পার্সপেক্টিভ আকারে আপনি আপনার ফ্লোটা শুরু করতে পারেন। যেমন একটু আগে ইয়ে বললো, ওনার নাম তো ভুলে গেছি, নুজহাতের বাবা। স্যার আরশাদ, আমি চেঞ্জ করে নিয়েছি স্যার এখন নামটা। আচ্ছা আচ্ছা। আরশাদ।
Yes, sir. উনি যেরকম বললেন যে আপনার সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, কাস্টমার এইভাবে হইতে পারে, বা এর মাধ্যমে আরো সেগ্রিগেশন হইতে পারে, থার্ড পার্টি ইনভলভ থাকতে পারে, ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে, তাই না? অনেক কিছু থাকতে পারে। তো আমরা এন্ড টু এন্ড ভিউ এইভাবেও আমরা আমাদেরটা দেখাইতে পারি। মানে এটা একটা হোলিস্টিক বা ওভারভিউ টাইপ হবে যেভাবে আপনার সাপ্লাই চেইনটা কিভাবে কাজ করতেছে। তো আপনারা যদি যার যার ডিপার্টমেন্টস গুলা থেকে এভাবে একটা ম্যাপিং করে রাখেন, যেমন আমরা যখন পড়াশোনা শেষ করি তখন তো আপনার নেটওয়ার্ক অপারেটর যারা আছে, মোবাইল অপারেটর কোম্পানিগুলো তখন বেশ বুমে আছে। হ্যাঁ, তখন ফ্রেন্ডদের এখানে যাইতাম, তো অফিসে গেলে দেখা যেত যে এক এক ফ্রেন্ড তো এক এক কোম্পানিতে আছে। তো দেখা একবার গ্রামীণের আপনার ইয়েতে গেলাম, যে গ্রামীণের তখন আপনার ইয়ে ছিল, একটা ডিস্ট্রিবিউশন অফিস ছিল আপনার ইয়েতে হাতিরপুরে। তো ওইখানে এক ফ্রেন্ডের অফিসে গেলাম, তো গিয়ে দেখলাম যে একটেলের কোথায় কি নেটওয়ার্ক আছে, কি পরিমাণ কি, গ্রামীণ অফিসে একটেলের ম্যাপ, মানে তাদের কম্পিটিটরের ম্যাপ তার এখানে সুন্দর করে ঝুলাই রাখছে। আমি বললাম যে তোমাদেরটা নাই, অথচ একটেলে, তো হ্যাঁ কম্পিটিশন দেখে রাখতে হবে। তো মজার বিষয় আর কি। তো এইভাবে আপনারা সবাই হচ্ছে যার যার একটা নিজস্ব এবং কম্পিউটার ম্যাপ কিন্তু করে রাখে যে কোথায় কি পরিমাণ আছে, এবং ইউ ক্যান টেক আপনার বেটার ডিসিশন, বা আপনি এরকম যদি একটা প্রিন্ট আউট রেখে দেন যে আমাদের কোথায় কোন ধরনের কি কি জিনিসপত্র আছে, এবং আমাদের কম্পিউটারদের কোথায় কোথায় কি ধরনের অপারেশন, মার্কেট শেয়ারটা কত পরিমাণ আছে, সেটা একটা ভালো ধরনের আপনার ডিসিশন নিতে হেল্প করে আর কি। যে তখন বোঝা যায় যে না, ইউ আর রিয়েলি প্রফেশনাল বিজনেস, মানে ক্যারিয়ার নিয়ে আছেন। এরকম কি করেন আপনারা? আচ্ছা, এটা করবেন, করলে প্রফেশনালিজম বোঝায় আর কি। তারপরে হচ্ছে সাপ্লাই চেইনের আরো দুইটা ভিউ আছে। দুটি ভিউ হচ্ছে সাইকেল ভিউ, আর একটা হচ্ছে পুশ এন্ড পুল ভিউ। সাইকেল ভিউটা হচ্ছে সাপ্লাই চেইনের এই যে সাপ্লায়ার, অর্ডার, তারপরে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং, কাস্টমারকে পৌঁছায় দেওয়া, এইগুলা হচ্ছে যতগুলো স্টেজ আছে প্রত্যেকটা স্টেজের মাঝে মাঝে এই সাইকেলগুলা কাজ করে। যেমন আপনার সাপ্লায়ার আর ম্যানুফ্যাকচারিং মাঝখানে সাইকেলটা হচ্ছে প্রকিউরমেন্ট সাইকেল, ডিস্ট্রিবিউটর আর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারের মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইকেল, রিটেলার ডিস্ট্রিবিউটরের মধ্যে হচ্ছে রিপ্লেনিশমেন্ট সাইকেল, আর কাস্টমার আর রিটেলের মধ্যে হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেল। এইভাবে একটা সিক্লিক্যাল ভিউ বা সাইক্লিক্যাল ভিউ আসতে পারে, এবং প্রত্যেকটা সাইকেলে এই কাজটাই হয়ে থাকে, যেমন সাপ্লায়ার, বায়ার, হ্যাঁ, এইভাবে এই প্রত্যেকটা সাইকেলে হয়ে থাকে। তো তাহলে কি হয় এখানে সাইকেলটা কিরকম, যে অ্যারাইভাল, অর্ডার, ফুলফিল, পে, এই প্রত্যেকটা সাইকেল হচ্ছে এই ধরনের। তা আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, এটা একটু মাথায় নিয়ে নিয়েন, যে ডাউন স্ট্রিম বলতে আমরা কাস্টমারের এন্ডকে বুঝি, আর আপ স্ট্রিম বলতে হচ্ছে সাপ্লায়ার এন্ডকে বুঝে থাকি। এটা আমরা সবাই জানি আশা করি, তাই না? ঠিক আছে। বাট সব সাপ্লাই চেইনে যে আপনার এই চার ধরনের সাইকেল থাকবে, মানে সাইকেলের চারটা এলিমেন্ট থাকবে এরকমও না, অথবা এই ধরনের স্টেজ, পাঁচটা স্টেজ থাকবে তাও না, স্টেজ কম বেশি হইতে পারে। যদি ধরেন চাল ডাল ধরেন, তাহলে হয়তো তিনটা স্টেজ হবে না, আপনার সাপ্লায়ার, চাল ডাল, আর হচ্ছে কাস্টমার, মাঝখানে রিটেলার, ডিস্ট্রিবিউশন কিছু নাই, তাই কি না? আবার দারাজ ধরেন সেম, অনলাইন গুলাতে আমরা ধরেন সাধারণত 3 স্টেজ পাই, আর অথবা 2 স্টেজ পাই। 2 স্টেজ পাই কিরকম, ধরেন যদি আপনার শাহ সিমেন্ট ধরেন, শাহ সিমেন্ট যদি অনলাইনে অর্ডার নেয় বা ইলিফ্যান্ট রেড অনলাইনে অর্ডার নেয়, তাহলে সাপ্লায়ার, শাহ সিমেন্ট, কাস্টমার, হ্যাঁ, এই ধরনের 3টা স্টেজে তারা কাজ করতেছে। এইগুলো একটা হচ্ছে আপনার অনলাইনের গুলো তো ম্যাক্সিমাম তাহলে ওইরকমই। জি, এটা বললেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার পুশ পুল ভিউ। পুশ পুল ভিউটা কি? পুশ আর পুল তো আমরা বুঝি, যে পুশ প্রসেসটা কি, যে কাস্টমারের এন্টিসিপেশনের উপরে আমরা পুশ করি, যে আমার মনে হয় যে এত সেল হইতে পারে, সেই অনুযায়ী আমি প্রোডাক্ট মানে পারচেজ করার চেষ্টা করি এবং মার্কেটে সেল করার চেষ্টা করি। যে এত আমি ফোরকাস্ট করি যে এই ধরনের সেল হইতে পারে, তাই আমি প্রোডাক্টটা কি করতেছি, পুশ করতেছি। আর পুল কি, কাস্টমারের অর্ডার থেকে মানে রিঅ্যাকশন ওয়াইজ আপনার যে সাপ্লাই চেইনটা মেনটেন করে, কাস্টমার যখন অর্ডার দিল তখন আমি সব কাজকর্ম শুরু করে দিলাম। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে পুল প্রসেস। একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে পুশ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো অর্গানাইজেশনই ফুল পুশে চলে না, বা পিওর পুলও নাই, পিওর পুশও নাই। অর্থাৎ কিছু অংশ পুল থাকে, কিছু অংশ
পুশ থাকে এবং দেয়ার ইজ এ বাউন্ডারি, যে কতটুকু পুশ হবে বা কতটুকু পুল হবে এটার মধ্যে একটা বাউন্ডারি থাকে। পুশ পুল প্রসেসটা আমি বুঝাতে পারছি কিনা? পুশ বাংলাদেশে তো ম্যাক্সিমাম কোম্পানি ফলো করে, বাট পুল স্ট্র্যাটেজি আই থিংক ইজ বেটার দ্যান পুশ, বিকজ যদি ইফেক্টিভ সাপ্লাই চেইন মেনটেন করতে হয়, কারণ কাস্টমারের অর্ডারটা যদি আমরা মানে রিয়েল অর্ডারটা পাই, জি রিয়েল ডিমান্ডটা আমরা জানতে পারবো। ওইটা আমাদের গোল থাকে, বাট একটু খেয়াল করে দেখেন, আমরা যদি টোটাল সাপ্লাই চেইন, শুধু আপনার কোম্পানি না, টোটাল সাপ্লাই চেইনটা যদি আমি একটু চিন্তা করি যে আপনার সাপ্লাই থেকে কাস্টমার, তাহলে দেখবেন যে টোটালি আপনার কোনো সিস্টেমই পুরো পুশও না, পুরো পুলও না। দ্যার ইজ এ বাউন্ডারিটা কি ধরনের এটা একটা স্যান্ডউইচ শপ। তো স্যান্ডউইচ শপে দেখেন ওই শপে কিছু অংশ থাকে আপনার রেডিমেড থাকে, যে যারা আসবে কিনে নিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে আপনি কিছু হয়তো অর্ডার করতে পারেন, তাদের সিগনেচার ডিশ থাকে, সেই অনুযায়ী আপনার করে দিবে। অথবা ওয়ান অফ ইট কাইন্ড হচ্ছে আপনি একটা কাস্টম অর্ডার দিলেন, সেই ধরনের থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যখন যে কাস্টমারটা আইসা রেডি টু মেড বা রেডি টু স্টক টু মেড আমরা বলি না, তো সেটা যদি করি তাহলে দেখা যায় যে কাস্টমারের অর্ডারে হচ্ছে পুলটা, বাট বাকি সবই কিন্তু আপনার পুশ, আপনার র মেটেরিয়াল, কম্পোনেন্টস এন্ড ফাইনাল অ্যাসেম্বলি টোটালটাই আপনার পুশ প্রসেসে থাকে। আপনি রেডি করে রাখেন, কাস্টমার এসে অর্ডারটা দিলে পরে তাকে শুধু প্যাকেজটা ধরাই দিলেন, তাহলে এতটুকু হচ্ছে পুল। ওয়ারেজ আপনি আইসা বলেন যে ঠিক আছে আমাকে একটা এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাকে একটা স্যান্ডউইচ বানিয়ে দাও, হ্যাঁ, এটাকে বলে আমরা মেক টু স্টক, সরি মেক টু অর্ডার যেটা বলি। তো এখানে দেখেন যে আপনার কিছু র মেটেরিয়ালস আগে থেকে কিনা থাকে, কিছু কম্পোনেন্টস আগে থেকে প্রিপেয়ার করা থাকে, কাস্টমার অর্ডার এবং ফাইনাল অ্যাসেম্বলিটা কাস্টমার অর্ডারের পরে আপনি করেন, তাহলে এখানে অর্ধেক পুল অর্ধেক পুষে আছে। আর আপনি যদি ওয়ান অফ এ কাইন্ড করার চিন্তা করেন, যে আপনি একটা অর্ডার দিচ্ছেন স্পেশাল টাইপ, সে বলছে বানায় দিবে, বাট তার এখানে নাই কম্পোনেন্টস, তখন সে কি করে আপনার থেকে অর্ডার পাওয়ার পরে সে টোটাল র মেটেরিয়ালসটা তার কাছে আসছে, বাট প্রিপেয়ার করে অ্যাসেম্বলি করে তারপর আপনাকে দিচ্ছে। তাহলে যখন ইঞ্জিনিয়ারিং টু অর্ডার থাকে, তো তখন আপনার এই সিস্টেমটা কিছু অংশ পুশ থাকে আর বাকিটাকেও পুল থাকে। যেমন আপনারা একটা চিন্তা করতে পারেন যে চাইনিজ রেস্টুরেন্ট, আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টের কিচেনে গেছেন না আপনারা? কিচেনে তো যাইতে দেয় না, আইডিয়া আছে। আচ্ছা, তো আমাদের দেশে হয়তো এটা হয় না, বাইরের দেশে সবার কিচেনটা ওপেন রাখতে হয়, হ্যাঁ, যে কিচেনে কিভাবে কি করতেছে না করতেছে সব আপনি দেখে আসতে। যাই হোক, আপনার আমাদের চাইনিজের ধারণাটা এরকম, সবকিছু হাফ কুক থাকে, যেমন ভাত কুক করা থাকে, নুডলস সিদ্ধ করা থাকে। এখন আপনি হয়তো ফ্রাইড রাইস খাবেন এগ দিয়ে, বা ফ্রাইড রাইস উইথ আদার ভেজিটেবল বা এলিমেন্টস বলে দিতে পারেন। তো এই যে হাফ ডান থাকে, অর্থাৎ সেকেন্ড অংশটুকু, এইটুকু হচ্ছে চাইনিজের উদাহরণ। কাস্টমার অর্ডার দিলে তার কিছু অংশ আপনার র মেটেরিয়ালস এবং কম্পোনেন্টস হাফ প্রিপেয়ার করা থাকে, কাস্টমার অর্ডার অনুযায়ী সে অ্যাসেম্বলি এবং অর্ডারটা ডেলিভারি করার চেষ্টা করে। আমি কি বুঝাতে পারছি? তাইলে স্যার আমার একটা কথা ছিল স্যার। জি জি স্যার, আমাদের যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা একটা অর্ডার পাওয়ার পরে আমরা স্যার প্রকিউরমেন্টটা শুরু করি স্যার। জি, প্রকিউরমেন্টটা দুইটা এন্ড থেকে হয়, একটা লোকালি হয় এবং আর ম্যাক্সিমামই হয় স্যার বাইরে করেন। স্যার এক্ষেত্রে স্যার আমাদের কতটুকু পুশ কতটুকু পুল স্যার অর্ডার পাওয়ার পরে? ইঞ্জিনিয়ারিং টু অর্ডার যেটা আমরা বলতেছি একদম শেষেরটা স্যার। হ্যাঁ, গার্মেন্টসে তো কিছুই থাকে না, শুধু মেশিনটা থাকে, তাই না? রাইট স্যার। তো র মেটেরিয়ালসটার মধ্যে আমরা যদি ধরি যে মেশিনটা একটা র মেটেরিয়ালস, এইভাবে ধরতে পারি, বাট আপনার বাকি সবকিছুই তো আপনি করতেছেন এই পুলের বেসিসে, তাই না? এই জন্য এই যে ইঞ্জিনিয়ারিং টু অর্ডার হচ্ছে আমাদের গার্মেন্টস এর উদাহরণ। একটা অর্ডারই হচ্ছে ইউনিক। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, রাইট, কারণ আমরা যখন বিশেষ করে মেডিসিনের যখন র মেটেরিয়ালস পারচেজ করতে যাই এলসিতেই, যে আমরা ইন্ডিয়া থেকে একটা র মেটেরিয়ালস আনবো, তো তারাও কিন্তু এই যে আপনার লাস্টের যে স্টেজটা এটাই ফলো করে, কারণ আমরা এলসি পাওয়ার পরে তারা ওখান থেকে ওদের এই র মেটেরিয়াল বানানোর যে এপিআই মানে ম্যাটেরিয়াল, সেটা আবার চায়না থেকে নিয়ে আসে বা অন্য কোনো দেশ থেকে নিয়ে আসে, তারপরে পুরো প্রসেসে যায়, ওদের একটা নির্দিষ্ট লিড টাইম থাকে। তো অ্যাকচুয়ালি লাস্ট তাদের শুধু মেশিনারিজটা যেটা একটা ফ্যাক্টরি আর মেশিনারি, এটাই রেডি থাকে, আর বাকিগুলো সব অর্ডার পাওয়ার পরে ওরা রেডি করে। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝছেন। এটা দেখা যায় যে নরমালি আন্ডার গ্রেডেড লেভেলে গেলে ওদের একটু মাথা
আউলাদা, আপনারা যেহেতু অলরেডি কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর বুঝে গেছেন। তা আমরা এখান থেকে আসলে দুইটা যত ধরনের আপনার যতক্ষণ পর্যন্ত আমরা যত পোস্টপেনমেন্ট করাইতে পারি, মানে আটকায় দিতে পারি, যত পুলের বেনিফিটটা পাই। পুলের যেটা হয় যে আমার এগ্রিগেশনের সুবিধা থাকে, একসাথে এগ্রিগেট করে আমি কি করতে পারি, আমার সুবিধাগুলো নিতে পারি। যেমন এই যে বললাম যে র মেটেরিয়ালস একরকম, কিন্তু আপনি যখন সাপ্লাই দিচ্ছেন এক এক রকম এক একজনকে সাপ্লাই দিচ্ছেন, তাহলে এই যে এগ্রিগেশনের সুবিধা হয়, আপনি একসাথে একবারে চালের অর্ডারটা দিতে পারতেছেন, তাই না? এরকম নানান ধরনের আপনি সুবিধা পাবেন, যেটাকে আমরা বলতেছি এগ্রিগেশন সুবিধা। আর সাপ্লাই চেনে বা ম্যানুফ্যাকচারিং এ আমাদের গোলটাই থাকে র অ্যাজ পসিবল বা RAP বলি আমরা, যতটুকু প্রসেসটা আমাদের যে ইন প্রসেস যেটা থাকে যতটুকু র আমরা রাখতে পারি আমাদের ওইখানে, তাইলে আমি এগ্রিগেট বা পোস্টপোনমেন্টের সুবিধা পাই। এটা একটু মাথায় রাখবেন, আমরা সামনে ক্লাসগুলোতে পোস্টপোনমেন্ট এবং এগ্রিগেশনের সুবিধাগুলো দেখবো আর কি। ঠিক আছে, এইটুকু কনসেপ্ট আমি বুঝে পেলাম। র্যাপ বা র অ্যাজ পসিবল মাথায় থাকবে। raw as possible, that means আমরা কি to avoid the expiry or shelf life reduce করার জন্য না raw materials কিনে রাখ। ধরেন আপনি আপনার কোম্পানি যদি ধরেন ফার্মাসিউটিক্যাল হয়, তো ফার্মাসিউটিক্যালের ধরেন একটা র মেটেরিয়াল অনেক ধরনের ওষুধে লাগতে পারে। এখন আপনি যদি কাস্টমার অর্ডার পাইলে পরে বা কাস্টমার আসলো আপনি বানায় রাখলেন, তাহলে দেখা যাবে যে এক এক প্রোডাক্টের জন্য টোটাল অ্যামাউন্টটা অনেক হয়ে যেতেছে। বুঝতে পারলাম তো, এক এক সময় মার্কেটে তো এক এক রকম ডিমান্ড থাকে। তো আপনি যদি ওই র মেটেরিয়ালস পর্যন্ত রাখেন, কাস্টমার অর্ডারের পর বানানো শুরু করেন, তাইলে হবে কি ওই যে আপনার এক্সেস হয় না, ওয়েস্টেজ হয় না। আমি কি কথাটা বুঝতে পারছি? তারপরে বিভিন্ন কোম্পানির উদাহরণ দিচ্ছে যে কতটুকু পুল কতটুকু পুশ। আচ্ছা, তারপরে আমরা একটু চলে যাই হচ্ছে ই কমার্স কোম্পানি। এখানে আমরা বা ই কমার্স কি এখন সব কোম্পানিতেই মোটামুটি এই ধরনের প্রসেসটা আমরা ফলো করে থাকি আর কি। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল, সাইফুল বলছিলাম। জি স্যার। স্যার পুশ পুল দুইটা জিনিসই বলেছেন, মানে এরকম কি কোনো জিনিস হতে পারে যে পুশ এবং পুলের মাঝামাঝি? আমরা মিক্সচারই তো বলতেছি যে কোনোটাই পিওর পুশ না, কোনোটাই পিওর পুল না। হ্যাঁ, দুইটার কম্বিনেশনে চলে সব। বুঝতে পারছেন হাসান? বুঝতে পারি না স্যার, একবার মানে ওই জিনিসটাকে আমি যদি এখন আপনি পুশ যে জিনিসটা বলেছেন যে আমার এটা আমি প্রেডিকশন করে রাখবো বা আগে থেকে আমি জেনে রাখবো, আর ফুল জিনিসটা হচ্ছে আমি কাস্টমারের কাছে গিয়ে জিনিসটা অর্ডার নিয়ে আসবো। আমাদের ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে যে জিনিসটা ঘটে ফুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যারা এমপিও তারা আপনার কেমিস্টের কাছ থেকে অর্ডার গুলো নিয়ে আসে, দ্যাটস ফুল। আর পুশের ক্ষেত্রে যেমন এখন যে জিনিসটা চলছে যেটা কোভিড এর ক্ষেত্রে, যেহেতু কোভিড সিচুয়েশনটা আসবে, হয়তোবা তারা জিনিসগুলো এইভাবে প্রেডিকশন করে রাখছে যে এটা আরো 1 বছর বা 2 বছর চলতে পারে, ওই ক্ষেত্রে তারা ওইভাবে প্রসেস করে ফেলতেছে। এখন আমার কোয়েশ্চেনটা হলো যে এই যে পুশ পুল যে জিনিসটা আছে, এই দুইটার মাঝামাঝি যেই পয়েন্টটা, ওই পয়েন্টটাতে কিছু হতে পারে কিনা? যদি হতে পারে তাহলে ওই জিনিসটার ওইটার কি কোনো আলাদা কোনো নাম আছে কিনা? না, আমরা এটাকে বলতেছি পুশ পুল বাউন্ডারি। কথাটা বুঝতে পেরেছে? আমাদের নাম বলতেছে হচ্ছে পুশ পুল বাউন্ডারি। কতটুকু পুশ থাকবে, কতটুকু পুল থাকবে, আর বাউন্ডারি সেটটা কোথায় থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। জি আচ্ছা, ঠিক আছে। তো আপনার নরমালি আমরা কোম্পানিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি আর কি। যদিও বলে থাকেন আমরা প্রকিউরমেন্ট, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, এগুলা এইভাবে না বলে আমরা বলি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এরা কাস্টমারের এন্ডের জিনিসপত্রগুলো থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট সাধারণত এটা হেল্প করে থাকে। তারপর হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাধারণত আপনার প্রকিউর অপারেশনস ম্যানেজমেন্ট এটা করে থাকে, আর সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট এটা সাধারণত করে থাকে প্রকিউরমেন্ট। তো আমরা যদি এইভাবে আপনার সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট আপনি একটা খুলেন, তাহলে দেখা যাবে টোটাল কাজটা আপনারা এইভাবে ভাগ করে নিতে পারেন যে সাপ্লাই চেইন সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে সোর্স, নেগোসিয়েশন, বাই, ডিজাইন কোলাবোরেশন, সাপ্লাই কোলাবোরেশন। এটার মধ্যে আমাদের দেশে যারা প্রকিউরমেন্টে কাজ করেন তারা এই কাজগুলো করে থাকেন। তারপরে ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে থাকে হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডিমান্ড প্ল্যানিং, সাপ্লাই প্ল্যানিং, ফুলফিলমেন্ট এন্ড ফিল্ড সার্ভিস। হ্যাঁ, লজিস্টিক্স বা ওই যে অর্ডার কালেক্ট করা, হ্যাঁ, বা ফুলফিলমেন্ট করা, যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পৌঁছে দেওয়া, টোটাল প্ল্যানিং এর কাজগুলো এবং অপারেশনস এর কাজগুলো এখানে হয়ে থাকে।
আর সিআরএম এর কাজগুলো সাধারণত বললাম, যেমন মার্কেটিং, প্রাইস কত হবে, সেল করা, কল সেন্টার ম্যানেজ করা, অর্ডার ম্যানেজ করা, এগুলো সাধারণত সিআরএম গুলা করে থাকে। তো এখন আমাদের কাজগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে সেগ্রিগেট করা আছে, বাট ইট ইজ ওয়াইজ যে আপনারা আলাদা একটা আপনার ডিপার্টমেন্ট করে, সিএম ডিপার্টমেন্ট বা সিএম টিম করে আপনারা এই কাজগুলা এক একজনের চার্জে দিয়ে দিলেন, তখন সুবিধা হবে যে আপনার টোটাল ইন্টিগ্রেশনটা চলে আসবে। তো এই যে সাইকেল ভিউর কথা বললাম আমরা একটু আগে, তো সাইকেল ভিউটা আমরা কি করতে পারি, যে সাইকেল ভিউটা আমরা স্কোর একটা মডেল আছে, হ্যাঁ, সেই স্কোর মডেল দিয়ে আমরা সাধারণত এই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করি আর কি। তো এটা একটা একাডেমিক মডেল, হ্যাঁ। স্কোরে কি আছে, সোর্স, মেক, ডেলিভার, এই তিনটা জিনিস নিয়ে এরা কাজ করে স্কোর মডেলে। সোর্স কি বললাম আমরা, সোর্স, মেক, ডেলিভার। হ্যাঁ, স্কোর মডেলে এই জিনিসগুলো নিয়ে সাধারণত কাজ করে থাকে আর কি। আচ্ছা, আর তো ট্রেডিশনাল ভিউ যেটা আমরা বলছি, ট্রেডিশনাল ভিউ তো আপনারা দেখতেছেনই, কি কি আছে, প্রকিউরমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল, ওয়্যারহাউস, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অর্ডার প্রসেসিং, ট্রান্সপোর্টেশন, কাস্টমার সার্ভিস এন্ড প্ল্যানিং গ্রুপ। আপনারা যদি ট্রেডিশনাল যারা সাপ্লাই চেইন মেনশন বা মেনটেন করে থাকি, এই সবগুলা কাজ, এই 8টা কাজ চলে আসে হচ্ছে আমাদের ট্রেডিশনালে। বা আমরা দেখালাম একটু আগে যে মডার্ন যে ভিউটা আছে, সেই মডার্ন ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। বাট সাপ্লাই চেইন আসলে এইভাবে কাজ করে না, বা আমরা যেরকম 8টা ভাগ করে দেখাইছি, এই 8 ভাগে কিন্তু আসলে এইভাবে না করে দেখা যায় যে আমাদের সেগমেন্টেশন করার চেষ্টা করি। সেগমেন্টেশনটা কি, যে একটু আগে বললাম যে যেমন ডেলের কথা, ডেল হচ্ছে আপনার পিসিটা সে এক ধরনের সাপ্লাই চেইন মেনটেন করে, আবার দেখা যাচ্ছে যে আপনার ইয়েটা কি জানি বলে, আপনার সার্ভারটা সে আরেকভাবে সাপ্লাই চেইন মেনটেন করার চেষ্টা করে। তো এরকম আমরাও সাপ্লাই চেইন গুলো নানান ভাগে ভাগ করার চেষ্টা করি, যেমন আমাদের প্রকিউরমেন্ট, তারপর ফোরকাস্টিং, ডিমান্ড, এই যতগুলো কাজ আছে দেখেন, আপনার পুরো কাজগুলোই ডিপেন্ডেন্ট করে যে আপনার সাপ্লাই চেইনটা কোন ধরনের হবে। তো আমরা কিভাবে সেগমেন্ট করি, যেমন হোমোজেনাস প্রোডাক্টের জন্য একই ধরনের সাপ্লাই চেইন মেনটেন করতে, যেমন প্রোডাক্টগুলো এক ধরনের, ইভেন হতে পারে যে আপনার যেমন টয়লেটের সব প্রোডাক্ট, তাহলে এর জন্য একরকম সাপ্লাই চেইন মেনটেন করলাম। তারপরে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট, হ্যাঁ, এইভাবে আপনি সাপ্লাই চেইন একটা মেনটেন করতে পারেন। বা আপনি ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট, বাট এটা সবই ওষুধ, এইভাবে আপনি মেনটেন করতে পারেন। হেটারোজেনাস হইতে পারে যে উইদিন সাপ্লাই, ওই আপনার হোমোজেনাস প্রোডাক্টের উইদিনে অনেক জিনিস হেটারোজেনাস থাকতে পারে, তো ওটার জন্য আপনি ডিফারেন্ট সাপ্লাই চেইন মেনটেন করতে পারেন। ক্রিটিক্যাল ম্যাস আসতে পারে। ক্রিটিক্যাল ম্যাস কি, যে এই যে একটু আগে বললাম যে সান ফার্মা একা সাপ্লাই দিতে পারতেছে না, মানে তার গাড়ি ফুলফিল হয় না। তো এইখানে যেমন আপনার এমএইচ গ্রুপ সে কি করছে, যে ক্রিটিক্যাল ম্যাচটা আনার জন্য নানান ধরনের কোম্পানির প্রোডাক্ট সে একসাথে করে, কম্পিউটার প্রোডাক্ট একসাথে করে এক জায়গায় সাপ্লাই চায়, হ্যাঁ, এটা সাপ্লাই চেইন হতে পারে। প্র্যাগমেটিক হতে পারে, যেমন হচ্ছে যেটা আমরা বলি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা আর কি। প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা কেমন হতে পারে, ফর এক্সাম্পল যে আপনি হয়তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে দুইটা সাপ্লাই চেইন আলাদা থাকলে ভালো হয়, বাট প্র্যাগমেটিক হচ্ছে আমার ট্রাকটা তো খালি যেতেছে আবার খালি আসবে, তো প্র্যাগমেটিক হচ্ছে যে ট্রাকটা ফুল লোড পাঠানো, তাহলে আমার খরচ কম হবে। তো দুই ধরনের প্রোডাক্ট আমি একই ট্রাকে পাঠানোর কি করব, চেষ্টা করব আর কি। যেমন ওই যে আমাদের রেস্টুরেন্টগুলো প্রায় আপনার ধরা খায় না, যে কাঁচা মাংস আবার রান্না করা জিনিস একই সাথে রাখছে, তো এরা প্র্যাগমেটিক চিন্তা ভাবনা করতে যায়, সে কি করতেছে, রেস্টুরেন্টের হাতে ধরা খায়। তো রেস্টুরেন্টের নিয়ম হচ্ছে রান্না করা আর কাঁচা জিনিসপত্র একসাথে রাখা যাবে না। তো এইভাবে আপনারা সাপ্লাই চেইনটাও যেমন সেগমেন্ট করতে পারেন, প্রোডাক্টও সেগমেন্ট করতে পারেন, হ্যাঁ, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, ডিমান্ডের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী, সাপ্লাইয়ের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী। এই সেগমেন্টেশন না করলে হয় কি, আপনার সাপ্লাই চেইন মেনটেন হয় না আর কি। তো প্রোডাক্টগুলো যখন আমরা সেগমেন্ট করি তখন আমরা এসকিউ বেসড করি, হ্যাঁ, স্টক কিপিং ইউনিট। প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে যে আপনি একটা নাম্বার দেন, এই নাম্বারটাকে আমরা বলি এসকিউ নাম্বার, হ্যাঁ। যেমন জেলির জন্য একরকম হতে পারে, বাথরুম প্রোডাক্টসের জন্য একরকম হতে পারে, হ্যাঁ। সেই ওয়াইজ আমরা কি করি, আমাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি কোনগুলো আমার স্টপ সেলিং প্রোডাক্ট, কোন এসকিউ গুলো আমি মেনটেন করব, কোনগুলো আমি কম কিনবো, কোনগুলো বেশি কিনবো, হ্যাঁ, এই ধরনের এসকিউ গুলো আমরা মেনটেন করার চেষ্টা করি।
তো এটা করতে যায় দেখা যায় যে আমাদের যে সেল আছে সেলটা সবসময় একরকম থাকে না। হ্যাঁ, দেখা যায় যে ফর এক্সাম্পল আপনার যে টোটাল এসকিউ যেগুলো আছে, যে যারা সেলের জানেন, যে সেলে আছেন তারা জানেন যে আমার হয়তো বা দেখা যায় 50% প্রোডাক্ট আমার হচ্ছে কি, বা আপনার দেখেন যে 20% প্রোডাক্ট প্রায় 80% আপনার সেল জেনারেট করতেছে। এরকম কাস্টমারও কিন্তু সেম দেখা যাবে আপনার টোটাল যারা কাস্টমার আছে এর মধ্যে 20% কাস্টমার 80% সেল জেনারেট করে, whereas বাকি 50% হচ্ছে দেখেন যে 90%, তাইলে 10% সেল জেনারেট করতেছে, বাকি 40% বা 30% কাস্টমার, আর বাকি 50% কাস্টমার জেনারেট করে মাত্র 10% সেল। আমি কি কথাটা বুঝাতে পারতেছি? তো এই জন্য আপনার সেগমেন্টেশনটা খুব দরকার, যে কোন ধরনের কাস্টমারের জন্য বা কোন ধরনের প্রোডাক্টের জন্য আপনি আসলে আপনার কোন ধরনের সাপ্লাই চেইন মেইনটেইন করবেন। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন সেগমেন্টেশনটা? আচ্ছা, তো এরপরে পাওয়ার লো আছে, এটা একটু দেখে নেবেন। পাওয়ার লোটা হচ্ছে কি, যে এই যে আমরা বললাম যে 50-40% কিভাবে মেনটেন করে, এই গ্রাফটা আমরা সাধারণত আমরা পাওয়ার লো মেনটেন করে হয়। হ্যাঁ, নরমাল ডিস্ট্রিবিউশন এটা ফলো করে না। আচ্ছা, এরপরে যেটা আমাদের দেখার ইস্যু, আমরা একটা এবিসি অ্যানালিসিস করি, যে আপনাদের যেসব প্রোডাক্ট আছে বা কাস্টমার আছে তাদেরকে আমরা এবিসি অ্যানালিসিসের মধ্যে আমরা সেগমেন্টেশনটা করার চেষ্টা করি আর কি। তাহলে ক্লাস এ হবে কি, ইম্পর্টেন্ট ফিউ যাদের উপর আপনি ক্রিটিক্যাল আপনার আইসটা থাকবে, তো তারা হচ্ছে ওই 20% কাস্টমার যারা আপনার টোটাল 80% সেলটা জেনারেট করতেছে। বি হচ্ছে রেস্ট আপনার 50% ধরেন, যারা বাকি 10% বা 90% টোটাল 90% সেলটা জেনারেট করে, আর বাকি 50% কাস্টমার দেখা যাবে আপনার কোম্পানির টোটাল বাকি 10% সেল জেনারেট করতেছে আর কি। তো এই জিনিসটাই আমরা একটু এক্সেলে শেখার চেষ্টা করব। তো আপনাদের বোধহয় এক্সেলের একটা শীট দেয়া আছে না? জি স্যার, গ্রুপে আছে একটা এক্সেলের শীট দিয়ে রেখেছি, একটা হচ্ছে আপনার ক্লাসের পেপার আর একটা হচ্ছে শীট। আচ্ছা, শীটটাতে আমরা যাচ্ছি, আমরা একটু এই জিনিসটা এইভাবে আপনারা কি করেন, একটা গ্রাফও তৈরি করে নিতে পারেন যে আপনার সেলটা কত পার্সেন্ট সেল কারা জেনারেট করতেছে। হ্যাঁ, এবং তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে তারা আপনারা সাপ্লাই চেইনের প্রাইম কাস্টমার, তাদেরকে আপনারা হ্যাপি রাখতে পারলে আপনার কোম্পানি হ্যাপি আর কি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে সেগমেন্টেশনের আরো কিছু হার্ভার্ডের বেসিসে, আপনার কিছু হার্ভার্ডের দুটো আপনার পেপারের বেসিসে একটু সেগমেন্টেশন দেওয়া আছে। যেমন প্রোডাক্ট অনুযায়ী ফাংশনাল প্রোডাক্ট হয়, ইনোভেটিভ প্রোডাক্ট হয়। হ্যাঁ, ফাংশনাল প্রোডাক্ট আমরা বুঝি, ইনোভেটিভ প্রোডাক্ট আমরা বুঝি, যে টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলোকে আমরা বলতেছি ইনোভেটিভ প্রোডাক্ট। দেখেন ফাংশনাল ক্ষেত্রে আমার সাপ্লাই চেইন হচ্ছে এফিসিয়েন্সি আমার সবচেয়ে বড় দরকার, কারণ এখানে কস্টিং কম। whereas আপনার ফাংশনাল বা ইনোভেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতেছি সাপ্লাই চেইন ডিমান্ড এন্ড সাপ্লাইটা ম্যাচ করা খুব ইম্পর্টেন্ট, বিকজ ইনোভেটিভ প্রোডাক্টের আপনার লাইফ সাইকেল খুব শর্ট হয়। যেমন স্যামসাং গ্যালাক্সি বা স্যামসাং এর মোবাইল ফোনের যে মডেলগুলো, এগুলো সাধারণত প্রতি বছর নতুন নতুন মডেল আসে। তো এই এক বছরের মধ্যে আপনার সাপ্লাইয়ের ডিমান্ডটা ম্যাচ করতে হবে, তাই না? আমরা এইটা খুব এজাইল সাপ্লাই চেইন হয়, যেটা আমরা সবসময় সাপ্লাই এন্ড ডিমান্ড মিট করে। এটা প্লেনের শিপমেন্ট হোক বা রকেট দিয়ে শিপমেন্ট হোক, আপনার শিপমেন্ট করতে হবে। আর ফাংশনাল ক্ষেত্রে দেখা যায় যেহেতু ডিমান্ডটা ওভারঅল স্টেবল থাকে, তারা আমরা কি করে থাকি, যে এফিসিয়েন্সি আমার কনসার্ন, যেহেতু কম খরচে আমি আমার সাপ্লাইগুলো দিয়ে থাকি। আরেকটা ভাগে আমরা ভাগ করতে পারি যে ম্যানুফ্যাকচারিং লোকেশন, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন, এই সবগুলোর উপর বেসিস করে ফার্স্ট, হাই কস্ট, ইন্টারমিডিয়েট, ডিজাইন এবং লো কস্ট, এইভাবে আমাদের সাপ্লাই চেইনটাও আমরা কি করতে পারি, আমরা ডিজাইন করে নিতে পারি। এরপর উদাহরণ দেওয়া আছে, যেমন আপনার বলে একটা প্রিন্টারের উদাহরণ দেওয়া আছে। যখন প্রথম শুরু হয় তখন এরা অনশোর আপনার প্রিন্ট আপনার ম্যানুফ্যাকচারিং করতো, এটা রেল বা ট্রাকে তারা করতো, তারপর অনশোরেই আবার আপনার অ্যাসেম্বলিটা করে আপনারা করতো, বিল্ড টু স্টক করা হতো মার্কেটে বা ওয়্যারহাউসে স্টক করে রাখা হতো। বাট এখনকার দিনে যখন এই প্রোডাক্টটা ম্যাচিউর হয়ে গেছে, অর্থাৎ দাম যখন মোটামুটি ফাংশনাল প্রোডাক্টে চলে আসে, তখন দেখেন এটা প্রোডাকশন হয় হচ্ছে অফশোরে, অ্যাসেম্বলিং হয় অফশোরে, তারপরে ইন্টারন্যাশনাল শিপমেন্ট হয়, হওয়ার পরে আপনার কি করা হয়, এইটা অনশোরে এসে আপনার স্টোর করা হয়, তারপরে কনফিগার টু অর্ডার করা হয়। কনফিগার টু অর্ডার হচ্ছে যেহেতু এক এক দেশে এক এক ধরনের প্রোডাক্ট পাঠাবো, আপনারা জানেন যে প্লাগ পয়েন্ট একরকম হয় না, এক এক দেশের প্লাগ পয়েন্ট একরকম, আপনার ল্যাঙ্গুয়েজ একরকম, ব্রোশিয়ারগুলো একরকম লাগে। তো যখন তারা ইনভেন্টরিতে আসে ওই দেশে এসে তারা প্লাগ পয়েন্ট, তারপর হচ্ছে আপনার ব্রোশিয়ার, এগুলো সব ডিফারেন্ট থাকে, প্যাকেজিং গুলো ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে এফিসিয়েন্সির উপরে তারা চলে আসছে আর কি। কতটা বুঝতে পারছি?
সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এরপরে কিছু ম্যাথমেটিক্যাল কথাবার্তা আছে, আপনারা এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আর তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির উদাহরণ দেওয়া আছে, গেটওয়ে এন্ড অ্যাপল, জারা, তারপরে হচ্ছে গেইনার। তো এটা আমি বলাচ্ছি আপনি একটু পড়ে নিলে ভালো হয়, কারণ আমি একটু সময়টা, আমরা যদিও 10:30টা ক্লাস শেষ, তো আমরা একটু এক্সেলটাতে যদি একটু চোখ দিয়ে দেই তাহলে আপনারা হাতে কলমে একটা কাজ শিখে ফেললাম। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আপনারা একটু এক্সেলটা ওপেন করেন, যে ফাইলটা আপনাদের দেওয়া হয়েছে। সবাই ওপেন করছে? স্যার আমরা ব্যাটারি জি স্যার, জি জি। এইভাবে একটু লিখে নেন। ইকুয়াল টু প্রাইস মাল্টিপ্লাইড বাই ইউনিট, তাহলে আমার টোটাল সেলটা বের হয়ে গেল। ব্রেক করে দিলাম, দেখেন সেলটা বেরিয়েছে। সবার কি বের হয়েছে টোটাল সেলটা? জি স্যার। আচ্ছা, টোটাল সেলটা বের হওয়ার পরে আমরা একটু এটাকে সর্টিং করে নিব। হ্যাঁ, পুরো জায়গাটাকে সিলেক্ট করেন, করার পরে আমরা এই যে ডেটাতে চলে যাই। ডেটাতে এই যে সর্টিং এর জন্য যে ইয়েটা দেয়া আছে দেখেন, ZAAZ যেই আইকনটা আছে সেটাতে ক্লিক করেন। করলে পরে আপনাদের এখানে দেখা যাবে যে সর্ট বাই, অবশ্যই এখানে টিক চিহ্নটা যেন থাকে। মাই লিস্ট হ্যাজ হেডার্স আছে তো? আছে। আচ্ছা, তাহলে সর্ট বাই কি হিসেবে সর্ট করব আমরা? হচ্ছে টোটাল দিয়ে সর্টটা করব, আর স্মলেস্ট টু লার্জেস্ট না, লার্জেস্ট টু স্মলেস্ট। আপনাদের সাথে হয়তো মিলবে না, এটা ম্যাকের ভার্সন, একটু ডিফারেন্ট থাকতে পারে। এমএস ওয়ার্ডটা আরো ক্লিয়ার। তাহলে সর্ট বাই আমরা কি দিলাম? টোটাল ভ্যালুজ এখানে আছে লার্জেস্ট টু স্মলেস্ট, Z to A দিয়ে ওকে দিয়ে দেন। আসলে কি স্যার এখানে বোধহয় স্যার এই টোটাল কলামটা ই করে নিতে হবে স্যার, কমা দিয়ে নিতে হবে স্যার। টোটাল কলামটা স্যার কমা দিয়ে নিতে হবে। ওই দশমিকের জন্য একটু ইয়ে করতে দেবি স্যার।
সর্টেড এখন ঠিক আছে তাই না? স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার। জি সেটা হচ্ছে স্যার আমরা তো মোবাইলের লিংকটা পেয়েছি স্যার, বাট আমরা কিন্তু ল্যাপটপে স্যার কানেক্টেড আছি, এখানে কিন্তু ম্যাটেরিয়াল গুলো স্যার এখনো পাইনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে ম্যাটেরিয়ালটা। হ্যাঁ আচ্ছা, তো এটা যখন হয়ে যাবে এখন আমরা পার্সেন্টেজ অফ সেলটা বের করব, ইকুয়াল টু the cell divided by sum. Sum কি এই টোটালটা সাম। আচ্ছা যখন সাম দিব তখন আমরা এটা একটু ফিক্স করে নিব। হ্যাঁ ফিক্স করে দেওয়ার জন্য আপনারা আপনারা এখানে যারা উইন্ডোজে আছেন তারা F4 প্রেস করলেই টোটালটা হয়ে যাবে। F4 ম্যাকেরটা আমি ঠিক জানি না, আমি কাস্টমাইজ দিয়ে নিচ্ছি আর কি। উইন্ডোজে যারা আছেন F4 প্রেস করলেই এইভাবে। হ্যাঁ ঠিক আছে, তো এন্টার দিলাম, দিয়ে এইটা একটু নিচে টেনে দেই, পার্সেন্টেজ চলে আসে, আমি একটু পার্সেন্টেজে ক্লিক করে দিলাম, আমার পার্সেন্টেজ চলে আসলো। সবার এসছে? স্যার একটু আবার ইয়ে করলে বলা হবে, অথবা পার্সেন্টেজ অফ সেলে কার্সর রাখলে দেখতে পারবো স্যার একটু। স্যার একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমার একটু মিস হয়ে গেছে, আমার লাইনটা ডিসকানেক্ট একটু প্রবলেম ছিল। এই যে সূত্রটা আপনি দেখাচ্ছেন, এই সূত্রটা এই পার্সেন্টেজের সূত্রটা স্যার কোত্থেকে বসালেন? আমরা এই যে টোটাল যে আছে এটা তো বের হইছে বোধহয় আপনার। এটা ঠিক আছে স্যার, এটা তো বুঝলাম, এটা কোন করে ডিভাইডেড বাই সাম, মানে এই টোটাল সেলের এই সেলটা কত পার্সেন্ট। ওকে ওকে সাম। স্যার এখানে D17 টা কোথা থেকে আসলো স্যার? D17 এই যে 17 পর্যন্ত D2 থেকে D7 টোটালটা আমরা যোগ করতেছি। আচ্ছা স্যার আমি আপনার সামের পরে যে আপনার অ্যাবসলিউটের ডলার যে সাইনটা এটা কেন দিলাম? এটা দিলাম কারণ আমি যদি নিচে টানি তাহলে ওই যে D2 পরে D3 হয়ে যাবে, কিন্তু আমার তো D3 তে নামলে এই সেলটা সে মিস করবে না। জি জি বুঝতে পারছি। ফিক্স করার জন্য ওই পোরশনটুকু ফিক্স করতে হবে। জি স্যার আসছে, স্যার আসছে। আচ্ছা তাহলে আমরা বলছি যে প্রথম 80% সেল করে হচ্ছে এই গ্রুপ কাস্টমার, তাহলে এইটুকু যদি আমরা যোগ করি তাহলে দেখেন সাম আসে কত, দেখেন 80% চলে আসছে, দেখছেন? আমি কিন্তু যোগ করা লাগতেছে না, এই যে দেখেন নিচে দেখাচ্ছে সাম। তো এই প্রথম তিনটা হচ্ছে তাহলে এ ক্যাটাগরি কাস্টমার, এই ক্যাটাগরি। পরে বলছে যে নেক্সট 10%,
হ্যাঁ, অর্থাৎ 90% পর্যন্ত হচ্ছে বি। 90% কতটুকু যায় দেখি, 98, অর্থাৎ নেক্সট দুইজন হচ্ছে বি টাইপ কাস্টমার, বাকি সবই হচ্ছে সি। স্যার আমার একটু কথা ছিল স্যার। জি ভাই বলুন। স্যার এই অ্যানালাইসিসটা আমরা স্যার কখন এবং কোথায় করব স্যার? এটা আপনার কাস্টমার অ্যানালিসিস হতে পারে, ইনভেন্টরি অ্যানালিসিস হতে পারে, এবিসি অ্যানালিসিসটা। এখন আমরা যখন এবিসি অ্যানালিসিস করে গেলাম সাপ্লাই চেইনের ক্ষেত্রে, আপনারা দেখেন যে এই তিনজন কাস্টমার হচ্ছে আপনার মূল কাস্টমার। এদের প্রতি আপনার কনসেন্ট্রেশনটা যেরকম থাকবে এরকম সি এর জন্য কি আপনার কনসেন্ট্রেশন গুলো থাকবে? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের তিনজন কাস্টমার হচ্ছে আমাদের মূল কাস্টমার, তাদের প্রতি আমার দরকার হয় আমি আলাদা সাপ্লাই চেইন মেইনটেইন করব, ডেডিকেটেড। আমি কথাটা বুঝতে পারলাম? তাদের ট্রিটমেন্ট যেমন স্যার এই ক্যাটাগরির জন্য আমরা কিছু স্টক রেডি করে বানায় রাখতে পারি। ডিপেন্ডস, মানে কোম্পানি ভ্যারি করতে পারে। এই যেমন আমরা ফাস্টার সাপোর্ট দিতে পারবো। আমি যদি কিউমুলেটিভ নিয়ে আসি, এখন দেখেন কিউমুলেটিভ সেলস পার্সেন্টেজটা আমি যদি নিয়ে আসি, অর্থাৎ আমি যোগ করার চেষ্টা করব। এটা গেল, বললেই স্যার। এটা হচ্ছে সেলস এর কিউমুলেটিভ। আর কাস্টমার নাম্বারে যদি কিউমুলেটিভ দেখি, অর্থাৎ কত পার্সেন্ট কাস্টমার আপনার 45% সেল জেনারেট করে, ইকুয়াল টু আমি আপনার লাস্টের ক্যাটাগরিটা মিস করেছি স্যার। ক্যাটাগরিটা হচ্ছে আমরা তিন ভাবে ক্যাটাগরি করছি। একটা হচ্ছে 80% সেল হচ্ছে যারা জেনারেট করবে, আর হচ্ছে আমার এ ক্যাটাগরি কাস্টমার, ঠিক আছে? তারপরে হচ্ছে ম্যানুয়ালি বসানো স্যার, না ম্যানুয়ালি বসানো। ও আর স্যার কিউমুলেটিভ সেলস পার্সেন্টেজ। জি, কিউমুলেটিভ সেলস পার্সেন্টেজ হলো এটা ওই যে এটার সাথে এটা যোগ করাবে। প্রথমটা 44, তারপরে এটা দুইটা যোগ করলাম 64। ও এক্স্যাক্টলি। ইকুয়াল টু কাউন্ট
স্যার 1 2 1 2 ধরে স্যার 1 এবং 2 ডাবল ক্লিক করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার 16 জন কাস্টমার আসছে, divided by 60। ছয় আর 13 স্যার। কিউমুলেটিভ চলে আসে। আচ্ছা, সরি, এটাই কিউমুলেটিভ চলে আসছে। এটা একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন যে এখানে কি হচ্ছে, যে 6% কাস্টমার 44% সেল জেনারেট করতেছে আপনার, 90%, 19% আর 20% কাস্টমার জেনারেট করতেছে হচ্ছে 80% সেল। হ্যাঁ, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝিনি স্যার। জি স্যার, 80-20 প্রিন্সিপাল। 80-20 হ্যাঁ, 80-20 প্রিন্সিপাল, অর্থাৎ আমি ক্যাটাগরাইজ করে আইডেন্টিফাই করলাম যে আমার কারা কারা এ ক্লাস, বি ক্লাস এবং সি ক্লাসের। একটু খেয়াল করে দেখেন যে 20% কাস্টমার সেল জেনারেট করতেছে হচ্ছে 80%, আর 31% পরে 31% কাস্টমার জেনারেট করতেছে 91% সেল, আর বাকি 70% কাস্টমার জেনারেট করতেছে কত, 9% সেল। আমি কি কথাটা বুঝতে পারছি? জি স্যার। সবাই দেখেন একটু ক্লিয়ারলি বুঝতে পারছেন? লাস্টে কলামের ফর্মুলাটা কি? কিউমুলেটিভ ফর্মুলা। স্যার এই ক্লাসে একটা ভিডিও দিয়ে দিলে পরে স্যার আমরা দেখে দেখে করতে পারবো স্যার, এটা যেটা বুঝি না সেটা। তো আপনারা আপনাদের কোম্পানিতে কাস্টমার বা ইনভেন্টরি এভাবে করবেন, করলে আইডেন্টিফাই করতে পারলাম, তারপরে এইভাবে কত পার্সেন্ট কাস্টমার আপনি ইয়ে করবেন, কি জানি বলে, আপনার কাকে কিভাবে হ্যান্ডেল করবেন, কোন ধরনের সাপ্লাই চেইন মেনটেন করবেন, সেটা এখান থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? স্যার আমার স্যার ক্লিয়ার স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার এইচ কলামে একটু কার্সরটা রাখবেন স্যার, একটু এইচ কলামে। স্যার এই শীটটা স্যার জন্য আমাদেরকে কমপ্লিট সেভ করে এইচ কলাম শেয়ার করা হয়েছে। এইচ কলাম, হ্যাঁ নিচে স্যার 64%। ও এটা কিউমুলেটিভ হয়ে আসছে। হ্যাঁ কিউমুলেটিভ। কিন্তু স্যার এটা কি ম্যানুয়ালি একটা একটা করছেন স্যার? না, এই তো যোগ করে টেনে দিচ্ছে। ও স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি স্যার, আমরা এই ক্লাসটার কি রেকর্ডিংটা পেতে পারি? এইটার অ্যানসারটা মনির দিতে পারেন, আপনাদের মনিরুজ্জামান আছে। অসুবিধা নেই, এগুলো পাওয়া যাবে, একটু টাইম দিতে হবে আমাদের এটা প্রসেস করতে আর কি। আর আপনারা মোটামুটি সামনের ক্লাসগুলোতেও তো ক্যালকুলেশন কিছু পাবেন, তারপরও বেশি দরকার হলে আমরা দিয়ে দিব আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেলে, অসুবিধা নেই। স্যার এটা দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় স্যার সবার জন্য। আচ্ছা অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিতে হবে, এগুলো দিয়ে দিলে পরে ক্লাসে জয়েন করেন। আগে ক্লাস এগুলোর পাওয়ার জন্য আপনারা খুব সিরিয়াস হয়েন না, আপনারা ক্লাসগুলোতে খুব মনোযোগ দিতে হবে এবং এই ওয়েব ক্যাম কিন্তু অন রাখতে হবে। আপনারা কিন্তু ওয়েব ক্যাম গুলো অন করেন না, এটা কিন্তু
ক্লাসের যে ইতিকাত এটা ইয়া করে, আপনার যে একটা ফর্মালিটি আছে একটু খেয়াল করবেন। ওয়েবক্যাম অন করে অফ করতে পারেন, কিন্তু মাঝে মাঝে অন করবেন স্যারের সম্মানার্থে। আর মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন, আর যখন কথা বলবেন শুধু মাইক্রোফোনটা অন করবেন। আর আমরা এইগুলো আপনাদেরকে দিব, অসুবিধা নাই, এগুলো বারবার বিভিন্ন ক্লাস আপনারা পাবেন। ঠিক আছে, এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ক্লাস কিন্তু ক্লাস রেগুলার করতে হবে। অনেকে যেটা হয় ক্লাস রেগুলার করে না, আমরা এগুলো যদি দিয়ে দেই তারপরে তারা মনোযোগ দেয় না, তারা ওয়েবক্যাম গুলো অফ করে রাখে, ঠিক মতো রেগুলার থাকে না, এমনি ফিজিক্যাল ক্লাস না। তারপরে যদি আপনারা একটু ক্লাসে সেই রাত্র 9টা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা সারাদিন অফিস করবেন, একদম শেষের দিকে এসে একটু জয়েন করবেন কষ্ট করে, আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। আরেকটা রিকোয়েস্ট ছিল যে আমাদের ক্লাস তো 2 আওয়ার্স, এটা কি কোনো মাঝখানে ব্রেকের কোনো সুযোগ আছে কিনা? অ্যাকচুয়ালি 2 আওয়ার্স না, 1.5 an hour। অ্যাকচুয়ালি আজকে স্যারে আপনাদের একটু সময় বাড়িয়ে দিয়েছে মনে হয়। হ্যাঁ স্যার একটু ধন্যবাদ স্যার। আর ক্লাস শিডিউলটা পাবো কবে? মানে আজকে ক্লাস, এরপর না নেক্সট না, প্রতি শুক্র শনিবারে ক্লাস থাকবে আমাদের। আজকের ক্লাসটা নেওয়ার কথা ছিল আসিফ সালাম স্যারের, এবং আজকে ডক্টর আজকে যে স্যার আনিসুর রহমান স্যারের ক্লাস ছিল আগামীকাল। I think we are happy with our honorable sir. ব্যাপারে যে আসিফ স্যার আজকে একটু অসুস্থ, উনি দেশের বাইরে থেকে নেওয়ার কথা। যাই হোক, আপনাদের আনিস স্যারই ক্লাস নেবেন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, আর মাঝে মাঝে আসিফ সালাম স্যারও নেবেন। তো স্যাররা সাধারণত ক্লাস নিয়ে থাকেন শুক্র শনিবারে, আর অন্যান্য দিন যদি আমরা নেই সেগুলো আগে জানাবো, তবে ফিক্সড হলো শুক্র শনিবারে রাত্র 9টায়। এটার শিডিউল আর রুটিন দেওয়া লাগবে না, এটা আপনাদের ফিক্স। পাশাপাশি অন্যান্য দিন যদি কখনো এক্সট্রা কোনো ক্লাস বা ক্যালকুলেশন থাকে, বা স্যারের আবার এই সমস্ত ক্যালকুলেশনের উপরে এক্সট্রা ক্লাস নিয়ে থাকেন, আমাদের একটা প্রোগ্রামও আছে ছোট, ওইগুলোতে আপনারা জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আমরা আলাদা প্রোগ্রাম দেবো। এই জাতীয় উপরে আপনারা পুরো এক্সেল শিটের উপরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন সামনে আসবে। এটার উপরে যে এক্সট্রা আপনাদের ক্লাস দরকার সেটা আপনারা বললে আমরা ব্যবস্থা করব। স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। যে এই পুরো কোর্সটা স্যার আমাদের পরীক্ষা পদ্ধতি বা এই আমি টোটাল সিস্টেমের সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, কারণ আমরা অনেকেই অন্ধকারের মধ্যে আছি যে আসলে এটা না, অন্ধকারের কিছু নেই, আপনারা আলোতে আছেন, অন্ধকার না। আপনি অন্ধকার না স্যার, মানে আমি বলছি যে টোটাল প্রসিডিউরটা আমাদের সামনে জানলে যে এক্সাম পলিসি বা হ্যাঁ, এটা অলরেডি আপনারা অনেকে জানেন মনে হয়, এমসিকিউ এক্সাম হবে। আর সুনীল চাপড়ার বইটা স্যারের ক্লাস নিয়ে থাকেন, ওইটার পুরোটা বই আপনারা পড়বেন। স্যার ক্লাসগুলো ওই চ্যাপ্টার গুলোর মধ্যেই হবে, কোশ্চেনটা সুনীল চাপড়ার বইয়ের বাইরে হবে না। কিন্তু অন্যান্য যে ক্লাসগুলো হবে সেইগুলোর মধ্যে কোশ্চেন আসবে না, কিন্তু পড়ানো হবে। যেমন এলসি ম্যানেজমেন্টের ক্লাস হবে, কিন্তু ওইটার উপরে কোশ্চেন হবে না। আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের ক্লাস হবে, কিন্তু সেটার উপরে কোশ্চেন হবে না। লিডারশিপের ক্লাস হবে এক্সট্রা, বাট সেটার উপরে কোশ্চেন হবে না। কোশ্চেন হবে অ্যাকচুয়ালি স্যার যে ক্লাস নিতে আজকে যে স্যার নিলেন, উনি যেই ক্লাসগুলো নেবেন ওইগুলোর উপরে কোশ্চেন হবে। এইটা আমরা একটা কোশ্চেন ব্যাংক আপনাদেরকে দিব। পাশাপাশি আপনাদেরকে বলে রাখছি এমসিকিউ কোশ্চেন অনলাইনে হবে, সেটা 200 মার্কস। সো এটা আর নিয়ে আপনাদের টেনশনের দরকার নেই, এটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। কারণ আপনাদের এই ব্যাচের মধ্যেও 2-1 মনে হয় আগে ক্লাস করছেন আছেন, এরকম থাকে, যার কারণে আপনাদের টেনশনের এবং অন্ধকারের কথা ভাববেন না। না স্যার, স্যার অন্ধকারের কথা না, আমি বলছি যে আমরা একটা মানে জিনিসটা একটু জানলে আমাদের জন্য বুঝতে পারছি। আপনাদের একটা গায়ে আপনারা চাচ্ছেন যে সামনে যাতে সবকিছু ক্লিয়ার থাকে, ক্লিয়ারই থাকবে। হ্যাঁ, আপনাদের ক্লিয়ারই সবকিছু। আপনাদের আগামী 3 মাস ক্লাস চলবে, শুক্র শনিবার ক্লাস, আপনাদের পুরো বইটা ক্লিয়ার করা হবে। এবং বিভিন্ন ক্যালকুলেশন যেগুলো বাইরে কোথাও নাই, যেটা যে বিশেষ করে ডিমান্ড ফোরকাস্টিং এর জন্য বিভিন্ন ক্যালকুলেশনের জন্য এক্সেল শিটে করানো হয়, এটা একমাত্র আনিস স্যারই বাংলাদেশে করায়, আর কেউ করায় না। স্যার এগুলো করাবেন। এবং বইটা আপনি সফট কপি আপনাকে দিয়ে দিব, কিন্তু হার্ড কপি যদি আপনার দরকার হয় নীলক্ষেত থেকে, নিউ মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন। বইটার নাম কি স্যার? বইটার নাম হলো কি বলে সুনীল চোপড়ার আপনার সাপ্লাই চেনের বই। আমরা আপনাকে একটা ম্যাটেরিয়ালটা দিয়ে দিব, আপনাকে হয়তো আজকে না পারলে কালকে আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিয়ে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাইলে আর আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করেন কোনো কিছু দরকার হলে, সমস্যা নেই। কিন্তু আমরা অ্যাডভান্স অনেক কিছু দেই না, কারণ হলো পরবর্তীতে ক্লাসে থাকে না অনেক। এই কারণে আপনারা অন্যভাবে নেবেন না। আমরা চাই আপনারা রেগুলার ক্লাস করেন, তাহলে আপনারা এই স্যারের প্র্যাকটিক্যাল কথাবার্তা গুলো, বিভিন্ন ধরনের এক্সাম্পল গুলো বুঝতে পারবেন। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ। শুভরাত্রি।